দ্য বেলাভেড অফ আজাগস্টিন এক। মার্ভিন লেখনীতে শাহজাদা আহমেদের বিয়ে। সুলতান জাহাঙ্গীর তার প্রিয় বড় শাহজাদার বিয়ের আয়োজন করলেন এমন জাঁকজমকপূর্ণভাবে, যেন পুরো রাজ্য উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। শহর জুড়ে আলোকসজ্জার ঝলক, রাজপ্রাসাদের চারদিক সাজানো হয়েছে রঙিন কাপড়, ফুল আর ঝলমলে প্রদীপে। ঢাক ঢোলের আওয়াজ, শাহী বাঁশির সুর আর আতশবাজির আলোয় রাতের আকাশ রূপকথার মতো হয়ে উঠেছিল। সাধারণ মানুষের জন্য মিষ্টি বিলি করা হচ্ছিল, আর গরিবদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়েছিল আরজাগুস্তান নামের এক বিশাল প্রাঙ্গণে। সেখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, কেউ রাজপরিবারকে এক ঝলক দেখতে, কেউ বা পেট ভরিয়ে খাওয়ার আশায়। সেই ভিড়ের মাঝেই এসেছিল ১৯ বছরের এক মানবী, সঙ্গে তার ছোট দুই ভাই সেলিম ও আব্দুল্লাহ, আর ছোট্ট বোন রাবেয়া। ভীষণ ভিড় ঠেলে, ধাক্কা খেতে খেতেই তারা অবশেষে বসার মতো জায়গা খুঁজে পেল। কিন্তু বসতে যেতেই পাশের এক বৃদ্ধ নাক সিটকিয়ে তাদের জায়গা ছেড়ে দিতে বাধ্য করল। মেয়েটি ভাইবোনদের আগলে রেখে আবারও জায়গার খোঁজে ঘুরতে লাগল। ঠিক তখনই দূরে মাথায় পাগড়ি পরা এক প্রহরী গলা ফাটিয়ে চিৎকার করছিল, শৃঙ্খলা বজায় রাখুন, ধাক্কাধাক্কি করবেন না। অনেক কষ্টে মেয়েটি অবশেষে ৩টি বসার আসন জোগাড় করল। ভাইবোনেরা তৃপ্ত হয়ে খাবার খেল, হাসাহাসি করল আর চারিদিকে তাকিয়ে রঙিন উৎসবের আবহ উপভোগ করল। খাওয়া দাওয়া শেষে সেলিম উচ্ছ্বসিত হয়ে বোনের দিকে তাকিয়ে বলল, সেহেরিন, চলো না, আমরা মেলা থেকে একটু ঘুরে আসি। সেলিমের কথা শুনে আব্দুল্লাহ আর রাবেয়া দুজনেই হেসে উঠল এবং একসাথে বায়না ধরল, আমরাও যাব, আমরাও যাব। চারিদিকে তখন বিয়ের আনন্দধ্বনি, ঢাকের বাজনা আর উৎসবের মেলা যেন রাজ্যের প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়েছিল। চারিদিকে তখন মেলার আমেজ। রঙিন ফানুস আকাশে ভেসে বেড়াচ্ছে, মিষ্টির দোকান থেকে ভেসে আসছে গরম জিলাপির গন্ধ, বাচ্চারা হাসছে, কেউ কেউ সাপের খেলা দেখছে। সেহেরিন চারিদিক মুগ্ধ চোখে দেখছিল, যেন এত আনন্দ সে জীবনে কোনোদিন দেখেনি। সেলিম, আব্দুল্লাহ আর রাবেয়া সামনে দৌড়ে গিয়ে একটা কাঠের ঘোড়ার চড়ার মেলায় ঢুকে গেল। সেহেরিন একটু দূরে দাঁড়িয়ে ওদের দেখছিল, মুখে মৃদু হাসি। ঠিক তখনই হঠাৎ একটা বিশ্রী চিৎকার ভেসে এলো, চোর, চোর ধরো, শাহজাদার হার চুরি হয়েছে। মুহূর্তেই আনন্দের রং ফিকে হয়ে গেল। ভিড়ের মধ্যে হইচই শুরু হলো। লোকজন চারদিকে দৌড়াতে লাগলো, কেউ কেউ ভয় পেয়ে চিৎকার করছে। প্রহরীরা তলোয়ার হাতে লোকজনকে সরিয়ে জায়গা খালি করতে লাগল। সেহেরিন বিস্ময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু পরক্ষণেই বুঝতে পারল, সেলিম, আব্দুল্লাহ, রাবেয়া, কাউকে দেখা যাচ্ছে না। তার বুকের ভেতর কেমন করে উঠল। সে ভিড় ঠেলে ডাকতে লাগল, সেলিম, রাবেয়া, আব্দুল্লাহ। প্রহরীদের ভিড়ে একদম সামনের দিকে দেখা গেল একজনকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, তার হাতে রাবারের ছোট থলে, যার ভেতরে কিছু একটা চকচক করছে। লোকজন চিৎকার করছে, ওই ছেলেটাই চোর, ওর হাতেই শাহজাদার হার। সেহেরিনের চোখ স্থির হয়ে গেল। সেই ছেলেটা আর কেউ নয়, তার ভাই সেলিম। তার মুখ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। প্রহরীরা তখনও সেলিমকে ধরে টেনে নিয়ে যাচ্ছে রাজপ্রাসাদের দিকে। চারিদিকের শোরগোল, আতঙ্ক, আর রাত্রির মৃদু আলোয় সেহেরিনের পৃথিবী যেন হঠাৎ অন্ধকার হয়ে গেল। সেহেরিন দৌড়ে প্রহরীদের পিছু নিল। ততক্ষণে সেলিমকে প্রাসাদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। সেহেরিন পাগল প্রায় হয়ে গেল। আব্দুল্লাহ, রাবেয়া সেহেরিনের পিছু পিছু দৌড়াচ্ছে। চারিদিকের কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেল সেহেরিনের কানে। তার দৃষ্টি স্থির সেলিমের দিকে, ভয়, অবিশ্বাস আর অসহায়তা মিলেমিশে এক অদ্ভুত ভারী নীরবতা তৈরি করেছে তার ভেতরে। সেলিম চিৎকার করছে, আমি করিনি, আমি কিছু জানি না, বিশ্বাস করুন। কিন্তু প্রহরীরা তার কথা শুনছে না। রাজকীয় আদেশে ধরা পড়া চোর, এর কোনো কথা কেউ শোনে না। তারা সেলিমকে টেনে নিয়ে যাচ্ছে আরজাগুস্তানের পশ্চিম প্রান্তের দিকে, যেখানে বিচার করা হয় করে। সেহেরিন পাথর হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ ছুটে গেল প্রহরীদের পিছু। ছাড়ুন আমার ভাইকে, সে নির্দোষ। তার চিৎকারে কেউ তাকালো না, উল্টো মানুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। একসময় যখন প্রহরীরা সেলিমকে নিয়ে অদৃশ্য হয়ে গেল,
তখন সেহেরিন হাঁপাতে হাঁপাতে একটা খালি তাঁবুর পাশে বসে পড়ল। রাবেয়া কাঁদছে, আর আব্দুল্লাহ ভয় কিছুই বলতে পারছে না। চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। আরজাগুস্তানের সেই প্রাঙ্গণে এখন শুধু শোনা যায় আতঙ্ক আর ফিসফিসানি শব্দ। মেলার রং, উৎসবের গান, সবকিছু যেন হঠাৎ থেমে গেছে। সেই স্থবিরতার ভেতর হঠাৎ এক নারীকণ্ঠ বাতাস চিরে ছুটে এলো, ওস্তাদ! আমার ভাই নির্দোষ, এটা কোনো চক্রান্ত। সব চোখ একসাথে ঘুরে গেল শব্দের দিকে। ধুলোউড়া পথে দৌড়ে আসছে এক মেয়ে, গায়ে ধূসর ওড়না, চুল এলোমেলো। হাঁপাতে হাঁপাতে থামল সে বিচারের মঞ্চের সামনে। বুকের ভেতর দ্রুত ওঠানামা করছে শ্বাস, কিন্তু মুখে অবিচল সাহসের ছায়া। কাজী মাথা তুলে তাকালেন। মেয়েটিকে ভালোমতো পরখ করে নিলেন। কণ্ঠে ভারী কি গভীর সুর বজায় রেখে জিজ্ঞেস করলেন, তুমি কে, মেয়ে? মেয়েটি কাপা গলায় উত্তর দিল, আমি। আমার নাম সেহেরিন। ভিড়ের পেছনে থেকে এক পুরুষ হঠাৎ বলে উঠল, ও তো জামশেদ আব্দুল্লার মেয়ে না? সেহেরিন মাথা নিচু করে বলল, জি। লোকটি তৎক্ষণাৎ কাজীর দিকে ঘুরে বলল, ওদের আমি চিনি ওস্তাদ, ওরা এমন কিছু করতে পারে না। কাজীর চোখে এক চিলতে বিদ্যুৎ খেলে গেল। তিনি হাত তুলে লোকটিকে থামালেন। কণ্ঠে বজ্রের মতো গাম্ভীর্য, থামো, বিচারের পথে পরিচয় বা সম্পর্কের কোনো দাম নেই। অপরাধ সবসময় অপরাধী থাকে, যেই করুক না কেন। এক মুহূর্তে পুরো প্রাঙ্গণ স্তব্ধ হয়ে গেল। কেউ কথা বলছে না, শুধু বাতাসে গম্ভীরতার ভারী ঘনত্ব। কাজী ধীরে ধীরে সেলিমের দিকে তাকালো। তার চোখে না রাগ, না মায়া, শুধু সত্যের শীতল খোঁজ। তুমি কি এই হারটি নিয়েছ? সেলিম দৃঢ় কণ্ঠে বলল, না ওস্তাদ, আমি চুরি করিনি। আমি মেলায় গিয়েছিলাম। কিভাবে হারটা আমার থলেতে এলো, আমি জানি না। সেহেরিন কেঁপে ওঠা হাতে ভাইকে আগলে ধরে বলল, ওস্তাদ, জি, আমার ভাই এমন কাজ করতে পারে না। ও ছোট, কেউ ওকে ফাঁসিয়েছে, এ আমি নিশ্চিত। কাজীর কণ্ঠ ধীর, অভিযোগকারীর উদ্দেশ্য করে বলল, তুমি বলেছিলে, এই ছেলেটিই হারটি চুরি করেছে। তুমি কি নিজ চোখে দেখেছিলে ওকে হারটি নিতে? লোকটির মুখ নিচু হয়ে এলো, বলল, না ওস্তাদ, আমি ওকে হার নিতে দেখি নাই। আমি শুধু ওর থলের ভেতর হারটি দেখেছিলাম। সেই মুহূর্তে চারদিক নিস্তব্ধ। শুধু প্রদীপের আলো কাঁপছে, বাতাসে ধূপের গন্ধ। কাজী ধীরে ধীরে বললেন, তাহলে, তুমি চুরি করতে দেখনি, দেখেছ শুধু হারটি ওর থলেতে পাওয়া গেছে। কিন্তু কোনো কিছু পাওয়া মানেই দোষ প্রমাণ নয়। শুধু দেখা মানেই প্রমাণ নয়, আর প্রমাণ মানেই সত্য নয়। তিনি রাজকীয় সহকারীকে ইশারা করলেন, হারটি শাহজাদার কাছে জমা দাও। বিষয়টির তদন্ত চলবে, আর এই ঘটনায় যে নাম এসেছে, তাকে আগামী প্রভাতে রাজদরবারে হাজির করা হবে। এরপর কাজী ঘোষণা করলেন, আজকের সভা স্থগিত করা হলো। সত্য যাচাই না হওয়া পর্যন্ত কোনো রায় দেওয়া হবে না। তারপর রাজকীয় ঘোষক ঘণ্টা বাজালো। ঢাং, ঢাং, ঢাং। নীরব বাতাসে ঘণ্টার প্রতিধ্বনি মিলিয়ে গেল। লোকজন ধীরে ধীরে প্রস্থান করতে লাগল। কাজী শেষবারের মতো সেলিমের দিকে তাকালেন, চোখে কঠোরতা নয়, বরং ভাবগম্ভীর সহানুভূতি। কাজী চলে যাওয়ার পর একজন প্রহরী সেহেরিনে সামনে এসে থামল। তার হাতে ছিল মোটা, হলুদচে রঙের রাজকীয় পত্র। সে নিচু কণ্ঠে বলল, ওস্তাদের আদেশ, এটি আপনার হাতে পৌঁছে দিতে বলা হয়েছে। সেহেরিন কাপা হাতে পত্রটি নিল। তার ওপরে শাহী মোহর মুদ্রিত, আর নিচে কাজীর স্বাক্ষর। রাজকীয় হাজিরাপত্র। রাজ্যের বিচার বিভাগের পক্ষ হতে জানানো যাচ্ছে যে, সেহেরিন বিনতে জামশেদ আব্দুল্লাহ, আপনি আগামী প্রভাতে সূর্যোদয়ের পূর্বে আরজাগুস্তানের রাজদরবারে উপস্থিত থাকিবেন। বিষয়, শাহজাদা আহমেদের হার চুরির ঘটনায় আপনার সাক্ষ্য ও বিবৃতি গ্রহণ করা হবে। আপনার উপস্থিতি রাজবিধি অনুযায়ী অপরিহার্য। অমান্য করলে রাজদণ্ড প্রযোজ্য হইবে। রাজ্য বিচারক, কাজী রুকনুল হক ইবনে সাদিক। আরজাগুস্তান, রাজদরবার। সেহেরিন চুপচাপ পত্রটা ভাঁজ করল। তার চোখে তখন শীতের রাতের মতো গভীর দৃঢ়তা। রাবেয়া তার হাত ধরে বলল, সেহেরিন, কাল তুমি ওদের সামনে যাবে? সেহেরিন নিঃশব্দে মাথা নাড়ল। দ্য বেলাভেড অফ আরজাগুস্তান 2। মারভিন লেখনীতে।
সূর্যের আলো ততক্ষণে রাজপ্রাসাদের নীল গম্বুজে প্রতিফলিত হচ্ছিল। রাজ্যের প্রাচীন আদালতঘর আজও ভরে আছে জনতার কৌতূহলে, কে সেই চোর, যে শাহজাদা আহমেদের বিয়ের রজনী কলুষিত করেছে? রাজ্যবিচারক কাজী রুকনুল হক ইবনে সাদিক প্রবেশ করলেন। তার পাগড়ির কিনার ছুঁয়ে গেল বাতাস, আর দরবারে নেমে এলো গম্ভীর নীরবতা। তার পাশে দাঁড়িয়ে আছে সেহেরিন, ক্লান্ত, দৃঢ়। সেলিম তার পাশে বসে আল্লাহর কাছে সত্যের প্রার্থনা করছে। কাজী মৃদু কণ্ঠে দরবারের সূচনা করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। আমি আজ এই আদালত খুলছি। যিনি ন্যায় প্রতিষ্ঠার মালিক, যিনি সত্যকে আলোর মতো প্রকাশ করেন, তারই বিধান অনুযায়ী রাজ্যের ন্যায় বিচার সম্পন্ন হইবে। তিনি দৃষ্টিটা ঘুরিয়ে সবার দিকে তাকালেন, তারপর বললেন, এই দরবারে কোনো প্রজাই অন্ধকারে হারাবে না। এখানে মিথ্যা যতই সোনার আচ্ছাদনে ঢাকা থাকুক, সত্য ততই উজ্জ্বল হয়ে উঠবে। তিনি সেলিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার থলে থেকে পাওয়া এই হার তুমি চুরি করনি, বলেছিলে তাই তো? সেলিম শান্ত গলায় বলল, জি ওস্তাদ, আমি চুরি করিনি। আমার থলেতে আমি রাখিনি। আমি কেবল মেলায় গিয়েছিলাম। কাজী এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর দরবারের ভেতর নজর ঘুরালেন। এই থলেটি কার তৈরি? সেলিম কাপা গলায় বলল, আমি নিজেই সেলাই করেছিলাম, ওস্তাদ। নিজেই? কাজী হারটির ফিতে তুলে ধরলেন। এই ফিতেটি খেয়াল করেছ? এটি অন্য সব থলের তুলনায় গাঢ় রঙের এবং এতে সূক্ষ্মভাবে সুতো জড়ানো। তিনি থলেটি বাতাসে উল্টে দেখালেন। দেখো, ফিতের সেলাইয়ের দিকটি ভেতর থেকে বাইরে গেছে, অথচ সেলিমের অন্য থলেগুলোর সেলাই সব বাইরে থেকে ভেতরে করা। এটিই বোঝায়, এই থলেটি সেলিমের নয়। দরবারে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কাজী শান্ত স্বরে বললেন, এখন প্রশ্ন হল, এই থলেটিকে সেলিমের থলের জায়গায় রাখল? তিনি প্রহরীদের নির্দেশ দিলেন, মেলার ওই স্বর্ণকারকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই স্বর্ণকার এল। কাজী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি শাহজাদার হার আগে দেখেছিলে? লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জি, ওস্তাদ, আমার দাদা এই হারটি তৈরি করেছিলেন। তখন আমি ছোট। তাই তো গতকাল মেলায় হারটি দেখতেই আমি চিনতে পেরেছিলাম। কাজী সেলিমকে দেখিয়ে বলল, এই ছেলেটির কাছে দেখেছ? স্বর্ণকার বলল, জি না, ওস্তাদ। হারটি আমি প্রাসাদের দেহরক্ষীর কাছে দেখেছিলাম। চিনতে পারবে তাকে? জি ওস্তাদ। জনতা স্তব্ধ হয়ে গেল। কাজী গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন, তদন্তে প্রমাণিত হইল, হারটি কৌশলে সেলিমের থলে পরিবর্তন করে রাখা হয়, যাতে নিরপরাধ এক বালকের উপর অপরাধের দোষ চাপানো যায়। এই চক্রান্তে প্রাসাদের কোনো দেহরক্ষী জড়িত ছিল। দরবার জুড়ে গুঞ্জন। সেহেরিনের চোখে জল টলমল করে উঠল। সে মাথা নত করে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। কাজী উঠে দাঁড়িয়ে বললেন, সেলিম নির্দোষ প্রমাণিত হল। রাজ্যের বিধি অনুযায়ী প্রকৃত অপরাধীর বিচার করা হবে। সত্যের ওপর মিথ্যার ছায়া যত ঘনি হোক, শেষ পর্যন্ত আলো তার পথ খুঁজে নেয়। সেহেরিন সেলিমের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। বাতাসে মেশা ধূপের গন্ধে সে অনুভব করল, আল্লাহর অসীম রহমত। বাজারের ভিড় পেরিয়ে সেহেরিন যখন ঘরের দরজায় পৌঁছালো, তখন দুপুর। আকাশে কমলা আভা, ঘরের চালে পাখিদের ফিরতি কলরব। সেলিম ক্লান্ত পায়ে উঠোনে ঢুকল, আর সেহেরিন হাতে থাকা সবজির ঝুড়িটা খুলে রাবেয়ার হাতে দিল। রাবেয়া, এই নাও সবজি। পিঁয়াজ, রসুন আর শাকটা ভালো করে ধুয়ে রেখো। আমি মাকে দেখে আসি। রাবেয়া মাথা নেড়ে কাজ শুরু করল। রান্নাঘরে মাটির চুলায় তখন হালকা ধোঁয়া উঠছে, তার গন্ধে ঘরটা ভরে উঠল। সেহেরিন পাশের ঘরে ঢুকল। বিছানায় শুয়ে আছেন মা, মুখে ক্লান্তির ছাপ। সেহেরিন সেখানে চোখে মমতার আলো দেখতে পেল। সেহেরিন এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে বলল, কেমন আছেন মা? ওষুধ খেয়েছেন? মা দুর্বল কণ্ঠে হেসে বললেন, হ্যাঁ মা, মাঝে মধ্যে ভাবি আমি তুমি না থাকলে কে দেখবে আমাকে? সেহেরিনের চোখে জল টলমল করল, কিন্তু হাসি চেপে রাখল। আপনিই তো আমার সব, মা। আপনি সুস্থ না হলে এই ঘরটাও যেন নিঃশ্বাস নিতে পারে না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। মা দুর্বল হেসে বললেন, যেতে তো হবে মা।
সারা জীবন তুমি এভাবে কষ্ট করবে? জীবনের কোনো এক সময় তুমি অন্যের স্ত্রী হবে, মা হবে। সেহেরিন মুখ ভার করে বলল, না তা হচ্ছে না। ওসব ঝামেলায় আমি নেই। আমি তোমাদের সাথে সবসময় সুখে থাকব। তুমি বসো, আমি রান্নাটা করে আসি। সে ধীরে ধীরে মাকে বসিয়ে দিল। নিজের হাতে রান্না করা পাতলা খিচুড়ি ও ভর্তা তুলে খাইয়ে দিল। মায়ের মুখে তৃপ্তির ছায়া, যেন সেই এক চামচেই পৃথিবীর সব ভালোবাসা মিশে আছে। রাতের খাবার শেষ হলে সেহেরিন ছোট ভাই বোনদেরও খাওয়াল। সেলিমের মুখে হাসি, রাবেয়া চুপচাপ খেতে খেতে মাঝে মাঝে সেহেরিনের দিকে তাকাচ্ছে। সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়লে সেহেরিন উঠে গেল বাইরে। চাঁদের আলোয় উঠোন ভিজে গেছে, হালকা বাতাসে জামরুল গাছ দুলছে। সেহেরিন একটা বড় কাপড়ের ব্যাগ হাতে নিল। ভেতরে নিজের হাতে সেলাই করা জামা। একটা কাপড় নিয়ে সেলাই করতে শুরু করল। আগামীকাল এগুলো নিয়ে যাবে বাজারে, বিক্রির জন্য। নরম কণ্ঠে নিজেকেই বলল, বাবার নামটা যেন মাটিতে না মিশে যায়। তার চোখে তখন মিশে আছে দুঃখ, ক্লান্তি। আজ থেকে 4 বছর আগেও তাদের এই ঘরে সুখ, শান্তি ছিল। সেহেরিনের বাবা আরজাগুস্তানের অন্যতম শত শ্রদ্ধেয় কাপড় ব্যবসায়ী ছিলেন। বাজারে তার ভালো নাম ডাক ছিল ভালো। যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে থাকত। কিন্তু হঠাৎই এক বছর, রাজ্যে ভয়াবহ প্লেগ দেখা দিল। অগণিত প্রাণের সঙ্গে তিনিও আক্রান্ত হলেন। বাঁচানোর অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি ফিরলেন না। সেই দিন থেকেই সংসারের হালটা ধরতে হলো সেহেরিনকেই। মাত্র 16 বছরের এক মেয়ে, বুক ভরা সাহস নিয়ে সংসারের হাল ধরেছিল। বাজারের মানুষ যারা তার বাবাকে ভালোবাসত, তারা এই মেয়েটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। কেউ কাপড়ের পাইকারি দামে জিনিস দিল, কেউ আবার দোকানে তার জামা সাজিয়ে বিক্রি করতে দিল। এভাবেই ধীরে ধীরে দাঁড়িয়ে গেল সেহেরিনের নিজের পরিচয়। একজন পরিশ্রমী, আত্মসম্মানী নারী, যার চোখে বাবার স্বপ্ন এখনো জ্বলজ্বল করছে। রাতে ঘরে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে সেহেরিন আকাশের দিকে তাকালো। চাঁদ তখন মেঘে ঢাকা, কিন্তু তার আলো ফুটে আছে, ঠিক সেহেরিনের মতোই, যে যত অন্ধকারই আসুক, নিজের আলো কখনো নিভতে দেয় না। পরদিন সকালে সেহেরিন আগেভাগেই রওনা হলো বাজারের পথে। আকাশ ছিল নীলচে ধূসর, রাস্তায় হালকা শিশির পড়ে আছে। তার হাতে সেই কাপড়ের ব্যাগ। ভেতরে যত্নে ভাঁজ করা জামা, ওড়না, আর কিছু ছোটখাটো কারুকাজ করা পণ্য। বাজারে পৌঁছে সে আগের মতোই তার জায়গায় বসল, মাটির উপর একটা পরিষ্কার চাটাই বিছিয়ে, জামাগুলো গুছিয়ে সাজিয়ে রাখল। তার মুখে শান্তি, চোখে আত্মবিশ্বাস। একটু পরেই আশেপাশের লোকজন জমে গেল, কারো চোখে বিস্ময়, কারো চোখে প্রশংসা। বিক্রির মাঝে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো বাজারে। লোকেরা থেমে তাকিয়ে রইল রাস্তা মুখে। দূর থেকে আসছে একদল দেহরক্ষী, রাজকীয় পোশাক, হাতে রূপালী বর্শা, আর মাঝখানে এক কালো ঘোড়া। ঘোড়াটির পিঠে বসে আছেন এক তরুণ পুরুষ, খয়েরি রঙের রাজকীয় পাগড়ি, তাতে সোনালি নকশা। পোশাকে রাজকীয় প্রতীক ঝলমল করছে। তার চোখে এক অদ্ভুত গভীরতা, যেন চিন্তায় ভারী কিছু রয়েছে। লোকেরা ফিসফিস করছে। সেহেরিনও তাকিয়ে রইল, তার চোখে অবাক চাহনি। দোকানিরা বলাবলি করল এই প্রথম শাহজাদা মুরাদ বাজার পরিদর্শনে এলেন। পাশ কাটিয়ে যাচ্ছিল, তখনই শাহজাদার দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হলো সেহেরিনের উপর। শীতল বাতাস বয়ে গেল। আর সেই দৃষ্টিটুকু সেহেরিনের মনে গেঁথে গেল নিঃশব্দে। সেলিম পাশে দাঁড়িয়ে ছিল, শাহজাদা মুরাদের দিকে তাকিয়ে বলল, শাহজাদা দেখুন এই পাগড়িগুলো আভিজাত্যপূর্ণ। সেহেরিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, হ্যাঁ। তবে এগুলোর সীমিত সংরক্ষণই আমাদের কাছে আছে। এই সপ্তাহেই ভেনিস শহরে রপ্তানি করা হবে। সেলিম শাহজাদার দিকে একটি গাঢ় নীল রঙের পাগড়ি এগিয়ে দিল। শাহজাদা গুরুগম্ভীর ভাব বজায় রেখে পাগড়িটা হাতে নিল। নিজের পাগড়িটা খুলে সেলিমের দেওয়া পাগড়িটা পরে নিল। তার সাথে থাকা সহকর্মী বলল, শাহজাদা এটা বেশ সুন্দর। আপনাকে এটা মানিয়েছে। শাহজাদা এক থলি মুদ্রা সেলিমের হাতে দিয়ে দিল। শাহজাদা সেলিমকে জিজ্ঞেস করল, তোমার নাম কি বালক? সেলিম, শাহজাদা। তোমার মা এসব তৈরি করে দেয়? না, শাহজাদা। আমার বোন তৈরি করে। এই ও। শাহজাদা সেহেরিনের দিকে তাকালো।
সেহেরিন থতমত খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, জি, আমি তৈরি করি। পড়ালেখা করো না? সেহেরিন বলল, না শাহজাদা। আগে মক্তবে যেতাম, বাবা মারা যাওয়ার পর আর যাওয়া হয়নি। শাহজাদা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা বলতে চাইলেন তবে বললেন না। চলে গেলেন। সেলিম, সেহেরিন তাকে অভিবাদন জানালো। সেহেরিন থেমে ভাইয়ের মুখের দিকে তাকালো। শাহজাদা চলে যেতেই সেলিমকে তাগাদা দিয়ে বলল, চলো, বিক্রি শেষ করে ফিরে যাই। মা, জন্য কিছু ফল কিনব। ওদিকে গলির মোড়ে শাহজাদা তখনও ফল বিক্রেতার দোকানের সামনে দাঁড়িয়ে ওদের দেখছে। সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে ওরা সব গুছিয়ে বাজার থেকে বের হলো। জন হাঁটতে থাকল। সেই আলোয় সেহেরিনের মুখটা যেন দীপ্ত। সাধারণ মেয়ের মুখে অজানা এক রাজকীয় মহিমা। যেন ভাগ্য নিজেই তাকে চিনে রাখছে। শুধু সময়ের অপেক্ষা, কখন তার জীবনেও এক নতুন দরবারের পর্দা উঠবে। দ্য বেলাভেড অফ আজাগস্টিন ৩। মার্ভিন লেখনীতে। এভাবেই সেহেরিনের দিনকাল কাটতে লাগল। এর বেশ কিছুদিন পর দোকানিদের মুখে সেহেরিন আরও শুনতে পেল আজ নাকি আবারও শাহজাদা মুরাদ বাজার পরিদর্শনে আসবেন। সেলিম সবচেয়ে সুন্দর পাগড়িগুলো সামনে সুন্দর করে সাজিয়ে রাখল। বিকেল গড়িয়ে আসছে। হাওয়ায় ভাসছে মশলা, শুকনো ফুল, আর কাপড়ের গন্ধ। শাহজাদা ওদের দোকানের সামনে এসে দাঁড়ালো। সেহরিন তখন মৃদু মনোযোগে সাদা রুমালের উপর রজনীগন্ধার ফুলের সেলাই করছে। সুইয়ের আলতো খোঁচায় এক এক করে ফুটে উঠছে ফুলের পাপড়ি, যেন সুতোর ভেতরও জীবন আছে। সেহেরিন ধীরে মাথা তুলে তাকালো সেদিকে। দেখা গেল তিনজন দেহরক্ষী আর এক রাজকীয় পোশাক পরিহিত পুরুষ, মাথায় খয়েরি রঙের পাগড়ি। সেলিম তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, মুখে বিনীত হাসি ফুটিয়ে বলল, বিকেলের শুভেচ্ছা জানাই, শাহজাদা। দেখুন, আরও নতুন নকশার পাগড়ি এনেছি। এই কালো রঙেরটা আপনাকে দারুণ মানাবে, চাইলে পরে দেখতে পারেন। শাহজাদা মুরাদ মৃদু হেসে তাকালেন সেলিমের দিকে। তিনি বললেন, এই পাগড়িটা তুমি পরলেও কিন্তু বেশ মানাবে। বলে তিনি পাগড়িটা হাতে তুলে নিয়ে খেলাচ্ছলে সেলিমের মাথায় পরিয়ে দিলেন। চারপাশের মানুষজন হেসে উঠল, সেলিম লজ্জা পেয়ে মাথা নিচু করল, আর সেহেরিন অবাক হয়ে তাকিয়ে রইল নিঃশব্দে। শাহজাদার মুখে তখনও সেই শান্ত, বিনয়ী হাসি। তারপর তিনি সেলিমের কাঁধে আলতো চাপ দিয়ে বললেন, ভালো থেকো, তোমার দোকানে পরেরবারও আসব। এই বলে তিনি ধীরে ধীরে দেহরক্ষীদের সঙ্গে চলে গেলেন। কিন্তু যেন তার উপস্থিতির সুবাস এখনো থেকে গেল বাতাসে। শাহজাদা চলে যেতেই পাশের দোকানি একচোট মুগ্ধ হয়ে বলল, দেখেছ, শাহজাদা মুরাদ কেমন মানুষ। রাজপ্রাসাদে জন্ম নিয়েও এমন দয়ালু, এমন বিনয়ী, বাচ্চাদের সঙ্গে হাসেন, কথা বলেন। শাহজাদা আহমেদ কিন্তু এমন ছিলেন না, সবাই শাহজাদা মুরাদকে পছন্দ করেন। সেহেরিন চুপচাপ সেলাই চালিয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য যেন অচেনা আলো ঝলসে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। তখনই সেলিম কোমরে হাত রেখে, ঠোঁট ফুলিয়ে বলল, আমি বাচ্চা নই। পাশের দোকানিরা হাসিতে ফেটে পড়ল। সেহেরিন মৃদু হেসে তাকালো ভাইয়ের দিকে। রাত তখন গভীর হতে শুরু করেছে। প্রাসাদের দালানজোড়া আলো ম্লান হয়ে এসেছে, শাহজাদা মুরাদের কক্ষেই জ্বলছে মোমবাতি। সোনালি পর্দা হালকা দুলছে সন্ধ্যার বাতাসে, টেবিলে ছড়িয়ে আছে কিছু পুরনো চিঠি, রাজকীয় নথি, আর একখানা খোলা পাণ্ডুলিপি। শাহজাদা কলম হাতে নিয়ে বসে আছেন, চোখে মুখে অস্থিরতা। ঠিক তখন দরজার বাইরে থেকে মৃদু আওয়াজ এলো, ঠক ঠক ঠক। শাহজাদা গম্ভীর কণ্ঠে বললেন, এসো। দরজা খুলে প্রবেশ করল তার বিশ্বস্ত সহকারী আয়াস। কাঁধে হালকা চাদর, চোখে সম্মান মিশ্রিত সংযম। সে এসে বিনীতভাবে মাথা নত করল। শাহজাদা প্রশ্ন করলেন, বলো, আয়াস, কি বলতে চাও? আয়াস মাথা তুলল, নিচু স্বরে বলল, শাহজাদা, আপনি বলেছিলেন জামশেদ আবদুল্লার পরিবারের খোঁজ নিতে। খোঁজ নিয়েছি। 5 বছর আগে জামশেদ আবদুল্লাহ মারা যান, প্লেগে আক্রান্ত হয়ে। তিনি ছিলেন সৎ, সম্মানিত ব্যবসায়ী। রেখে গেছেন 4 সন্তান, সেহেরিন, সেলিম, আবদুল্লাহ ও রাবেয়া। তাদের মা বেগম আবদুল্লাহ এখন শয্যাশায়ী। সংসারের সমস্ত হাল এখন সেহেরিনের কাঁধে। শুনেছি, মেয়েটি পরিশ্রমী, গুণবতী,
লোকেরা বলে মেয়েটি ফরাসি, ল্যাটিন আরবি ভাষায় পারদর্শী। কক্ষে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। শুধু প্রদীপের আলোয় শাহজাদার মুখটা একটু উজ্জ্বল হয়ে উঠল, চোখে যেন এক ঝলক চিন্তার ছায়া। তিনি কিছু বললেন না। শুধু আঙুলে থাকা কলমটা ঘুরিয়ে টেবিলের উপর রাখলেন ধীরে। আয়াস আবার বলল, শাহজাদা, অনুমতি দিলে আমি সুলতান জাহাঙ্গীরের সাথে দেখা করে আসি। উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। শাহজাদা হালকা মাথা নেড়ে বললেন, হুম, যেতে পারো। আয়াস বিনীতভাবে মাথা নিচু করে বেরিয়ে গেল। দরজা আস্তে বন্ধ হয়ে গেলে কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শাহজাদা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব। রাজবংশের রক্তের অহংকার এক পাশে, আর অন্য পাশে সেই বাজারের মেয়েটি। ভাবনাটা রাজপরিবারের নিয়মের বাইরে। সুলতান জাহাঙ্গীর, তার পিতা এমন কিছু জানলে কখনোই ভালোভাবে নেবেন না। প্রদীপের আলোয় তার মুখে চিন্তার রেখা গভীর হয়ে উঠল। তিনি নিজের মনে ভাবলেন, বাতাসে জানালার পর্দা দুলে উঠল, আর সেই মুহূর্তে মনে হল, প্রাসাদের বিশাল দেয়ালের ভেতরেও যেন কোথাও রজনীগন্ধার মৃদু গন্ধ ভেসে বেড়াচ্ছে। সেদিন বিকেলের আলোটা ছিল একেবারে সোনালি। রাজপ্রাসাদের উঁচু মিনারের মাথায় পাখিরা উড়ছিল ঘুরে ঘুরে। হঠাৎ প্রাসাদের সামনে ভিড় জমল। জোরে জোরে ঘণ্টা বাজছে, ঘোষক চিৎকার করে কিছু বলছে। মানুষজন কৌতূহল নিয়ে ছুটে আসছে চারদিক থেকে। শুনুন শুনুন। ঘোষকের কর্কশ গলা কাঁপছ, সুলতানা আয়েশার আদেশে জানানো যাচ্ছে আগামী শুক্রবার প্রভাতে আরজাগুস্তান রাজপোশাক উৎসব অনুষ্ঠিত হবে। যে কারিগর সবচেয়ে নিপুণ হাতে পোশাক তৈরি করবে, তাকেই দেওয়া হবে 3000 স্বর্ণমুদ্রা ও প্রাসাদের জিন্দিরা পদ। বাজারের সবাই বলাবলি করতে লাগলো আবারও শুরু হচ্ছে এই উৎসব। তরুণ দর্জিরা আনন্দিত হলো, কারণ এটাই হলো ভাগ্য খোলার অন্য এক পথ। নিজেদের দক্ষতা দেখানোর সময় এই তো। ওদিকে সেহেরিনের দোকানটা ছিল কোণের দিকটায়। সে বসেছিল একাগ্র মনোযোগে সেলাই করতে করতে। সংবাদটা শুনে থেমে গেল সুইয়ের চলা। তার ছোট ভাই সেলিম ছুটে এলো দৌড়ে। সেহেরিন, শুনেছ? 3000 স্বর্ণমুদ্রা। তুমি যদি অংশ নাও, জিতবেই তুমি। সেহেরিন মুখ তুলে তাকালো, বলল, চেষ্টা করব নিজের সবটা দিয়ে। সেহেরিন সেলিমকে তাগাদা দিয়ে বলল, কিদ্রিম মামার সাথে তুই আজ ভেনিস চলে যা। আমি টাকা পাঠিয়ে দিব। গুছিয়ে ফেল সব। পাশের দোকানি ওদের সবকিছু গোছাতে দেখে বলল, কোথায় যাচ্ছ তোমরা? সেহেরিন গোছাতে গোছাতে বলল, সেলিমকে ভেনিস পাঠাবো, আয়োজনের কথা তো শুনেছই, সময় হাতে খুব কম। লোকটি ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হু, শুনেছি। অগ্রিম শুভেচ্ছা জানাই তোমায়। সেহেরিন হেসে বাড়ির পথে চলল। সূর্য তখনও আকাশে নিজের উজ্জ্বলতা ঠিকমতো মেলে ধরতে পারেনি। হালকা কুয়াশা, ঠান্ডা বাতাসে রাজপথ যেন ভেজা আলোয় মোড়া। সেলিম ফিরেছে ভেনিস থেকে। তার চোখে উচ্ছ্বাস। সঙ্গে নিয়ে এসেছে নতুন কাপড়, আর একরাশ আশা। সেহেরিন তখন ইতোমধ্যেই প্রস্তুত। তার তৈরি পোশাকগুলো একের পর এক সাজানো টেবিলের ওপর, সিল্ক, মখমল, জামদানি, মিহি সুতার কারুকাজে তৈরি রাজকীয় পোশাকের এক অপূর্ব সমাহার। তার সঙ্গে আরও আছে পাগড়ি, প্রতিটিতে সূক্ষ্ম হাতে বাঁধানো মুক্ত। জন মিলে রওনা হলো প্রাসাদের পথে। রাস্তার দুই ধারে তখন ভিড়। দর্জিরা, কারিগররা, বয়নশিল্পীরা সবাই নিজেদের কাজ নিয়ে ছুটছে। প্রাসাদের সুবিশাল দরজার সামনে পৌঁছে সেহেরিন একবার গভীর শ্বাস নিল। প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ল আলোর ঝলক। দেয়ালে সোনালি ঝাড়বাতি, মসজিদের মতো উঁচু খিলান, আর চারপাশে রেশমি পর্দা দুলছে বাতাসে। অনেক শিল্পী ইতিমধ্যেই নিজেদের কাজ প্রদর্শন করছে। সেহেরিন ও সেলিম নির্ধারিত জায়গায় বসে পোশাকগুলো যত্ন করে সাজিয়ে রাখল। কিছুক্ষণের মধ্যেই ঢুকলেন সুলতানা আয়েশা। তার গলায় চুনির মালা, মুখে মৃদু অথচ কঠোর হাসি। তার পাশে তরুণী পুত্রবধূ, সোফিয়া সুলতান। তারা ধীরে ধীরে প্রতিটি শিল্পীর কাজ পরিদর্শন করছেন। সবার কাজ দেখে প্রশংসা করলেন, যারা বাচ্চা সাথে করে এনেছিল তাদের আদর করলেন। যখন সেহেরিনের পালা এলো, দুজনেই থেমে গেলেন। সুলতানা আয়েশা মৃদু স্বরে বললেন, দারুণ কাজ করেছ মেয়ে। সূচের কাজ নিখুঁত, কাপড়ের নির্বাচনও অসাধারণ। সেহেরিন বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বলল,
ধন্যবাদ। প্রাঙ্গণে তখন মৃদু গুঞ্জন। ঠিক সেই সময়ই প্রাসাদের বড় দরজার দিকে সাড়া পড়ল। সুলতান জাহাঙ্গীর, শাহজাদা আহমেদ ও শাহজাদা মুরাদ এসে পৌঁছেছেন। সবাই উঠে দাঁড়াল। সে দূর থেকে চিৎকার করে বলল, শাহজাদা মুরাদ। মুরাদ থেমে তাকালেন, চোখে পড়ল পরিচিত সেই মুখ, সেহেরিন। চোখে ধরা পড়ল রেশমি কাপড়ের আচ্ছাদনে আবৃত কোকড়া চুলের মেয়েটির উপর। সেলিম এগিয়ে এসে পাগড়ি তুলে দেখাল। মুরাদ হেসে সেলিমের সাথে কথা বললেন। মুরাদ পাগড়িটা হাতে নিয়ে সেলিমের মাথায় আলতো করে ছুঁয়ে দিলেন। সেলিমও একটা পাগড়ি শাহজাদার মাথায় পরিয়ে দিল। দুজনে হাসল। এরপর সেহেরিন সেলিম আর শাহজাদাকে দেখল। এত ঘনিষ্ঠ এরা হলো কিভাবে? সেহেরিন আপনমনে হাসল। কিন্তু দূর থেকে সুলতানা আয়শা বিষয়টা লক্ষ্য করলেন। তার মুখের হাসি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তখনই ঘোষক জানালো, আজকের প্রতিযোগিতা এখানেই শেষ। আগামীকাল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সবাই ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সেহেরিন ও সেলিমও পেছনে পেছনে হাঁটছে, তবে শাহজাদা মুরাদের চোখ কিছুক্ষণের জন্যও তাদের ছাড়ল না। সেই রাতে প্রাসাদের বাতাস ছিল ভারী। দেয়ালে জ্বলছে তেলচেরা বাতি। আর নীরবতার মধ্যে সুলতানা আয়শা প্রবেশ করলেন শাহজাদা মুরাদের কক্ষে। তিনি বসে বললেন ধীর কণ্ঠে, কেমন আছো আমার প্রাণের শাহজাদা? মুরাদ হেসে মাকে জড়িয়ে ধরে বললেন, ভালো আছি মা, আপনি কেমন আছেন? আয়েশা সুলতান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। একে অপরের সব খবর নেওয়া শেষে সুলতানা বেশ গম্ভীর স্বরে বললেন, তাহলে বাজারে যাচ্ছ নিয়মিত? মুরাদ স্বাভাবিক কণ্ঠে বলল, যাচ্ছি নিয়মিতই। সুলতানা মাথা নাড়িয়ে বললেন, তা আমি জানি। আয়াশ আমাকে বলেছে। নিজের দায়িত্ব সবসময় এইভাবে নিষ্ঠার সাথে পালন করে যাবে। তবে একটা বিষয়, শুনেছি তুমি সাধারণ মানুষের সঙ্গে বেশ মিশছ। মুরাদ শান্তভাবে বললেন, তারা মানুষ, আম্মা। আমরাও মানুষ। আয়েশা সুলতান হালকা হেসে বললেন, তুমি নতুন। এখনো সবাইকে ভালো ভাবছ। কিন্তু মনে রেখো, রাজবংশীয় আর সাধারণের মাঝে একটা রেখা আছে। অনেকেই আপন হওয়ার মুখোশ পরে থাকবে, কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে ওদের কুৎসিত চেহারা। তাই বলছি সাবধান। আমি জানি তুমি যথেষ্ট বুদ্ধিমান। শব্দগুলো বাতাসে কাঁপল। মুরাদ কিছু বলল না। আয়েশা উঠে দাঁড়িয়ে বললেন, আজ আমি আসি। ঘুমিয়ে পড়ো। দরজার কাছে গিয়ে থেমে শুধু বললেন, সবসময় মনে রেখো, তুমি সুলতানের রক্তধারা। দরজা বন্ধ হতেই কক্ষে নেমে এলো নিস্তব্ধতা। মুরাদ জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। দূরে চাঁদের আলো প্রাসাদের বাগানে ছড়িয়ে পড়ছে, হালকা রজনীগন্ধার গন্ধ ভাসছে বাতাসে। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা। নিজের অজান্তে ঠোঁটে উঠে এলো নিঃশব্দ স্বীকারোক্তি, এতদিনে আমি সকল নিয়মের ঊর্ধ্বে গিয়ে এক সাধারণ রজনীগন্ধার সুবাসে আচ্ছাদিত হয়ে গেছি আম্মা। এই প্রাচীর, এই আভিজাত্যপূর্ণ জীবনে আমি ক্লান্ত। দ্য বেলাভেড অফ আজাগস্টিন 4। মার্ভিন লেখনীতে। আজ বিজয়ীর নাম ঘোষণা করা হবে। জনতা নিস্তব্ধ। সবাই উৎসুক চোখে ঘোষকের দিকে তাকিয়ে আছে। প্রাসাদের প্রাঙ্গণে সাজানো হয়েছে বিশাল মঞ্চ, রঙিন পতাকা দোল খাচ্ছে হালকা বাতাসে। সুলতানা আয়শা নিজে আজকের অনুষ্ঠানে উপস্থিত। পাশে রয়েছেন সোফিয়া সুলতান। জনতাদের সাথে রয়েছে সেলিম, সেহেরিন, আব্দুল্লাহ ও রাবেয়া। উত্তেজনায় বাতাস পর্যন্ত থেমে আছে যেন। ঘোষক গম্ভীর মুখে 3টি ঘণ্টা বাজালেন। টং, টং, টং। চারদিকের কোলাহল মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। জনতার চোখে প্রত্যাশার ঝিলিক। সবাই নিঃশ্বাস বন্ধ করে ঘোষকের মুখের দিকে তাকিয়ে আছে। ঘোষক কণ্ঠ পরিষ্কার করে বললেন, আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করছি। এই বছরের রাজকীয় পোশাক নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ইব্রাহিম এফেন্দি। সঙ্গে সঙ্গে জনতার ভিড়ে করতালির ঢেউ বয়ে গেল। সবাই ফুল ছুঁড়ে দিচ্ছে মঞ্চের দিকে। ঘোষক আবার বললেন, বিজয়ী ইব্রাহিম এফেন্দিকে রাজপ্রাসাদের পক্ষ থেকে 3000 স্বর্ণমুদ্রা এবং প্রাসাদের জিন্দিরা পদ প্রদান করা হল। ঘোষক মাথা নত করে মঞ্চ থেকে সরে দাঁড়াতেই সুলতানা আয়শা স্বয়ং হাতে তুলে দিলেন স্বর্ণমুদ্রায় ভরা একটি থলি, মুখে মিষ্টি হাসিতে বললেন, তোমার পরিশ্রম ও প্রতিভা যেন সবসময় প্রাসাদের গৌরব হয়ে থাকে।
ইব্রাহিম মাথা নিচু করে শ্রদ্ধাভরে নিলেন থলিটি। এরপর সুলতানা আয়েশা জনতার দিকে মুখ করে দাঁড়ালেন। তার কণ্ঠে মমতা ও গাম্ভীর্য মিশ্রিত। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি শিল্পীই আমাদের রাজ্যের গর্ব। বিজয় একদিনের বিষয়, কিন্তু সত্যিকারের শিল্প হৃদয় বাস করে। তাই কেউ পরাজিত নও, তোমরাই আমাদের সৌন্দর্যের স্থপতি। জনতা একযোগে হাততালি দিল। ধীরে ধীরে প্রাসাদের প্রাঙ্গণ ফাঁকা হতে লাগল। লোকজন ছত্রভঙ্গ হয়ে গেল, চারপাশে হালকা নিস্তব্ধতা নেমে এলো। এখন শুধু দাঁড়িয়ে আছে সেহেরিন, সেলিম, আব্দুল্লাহ ও রাবেয়া। সেলিমের মুখে হতাশার ছাপ, রাবেয়া ঠোঁট কামড়াচ্ছে বিরক্তিতে, আর আব্দুল্লাহ চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। সেহেরিন মৃদু হেসে বলল, মন খারাপ করো না তোমরা। আমি বিজয়ী হইনি, তার মানে এই না যে আমি ভালো নই। আজ যারা যারা অংশ নিয়েছে, তারা সবাই সবচেয়ে দক্ষ, সবচেয়ে সৃষ্টিশীল কারিগর। সেলিম নিচু গলায় বলল, ওনারা তোমার বানানো পাগড়িগুলো শাহজাদাকে দেখায়নি। না দেখলে তুমিই হতেই বিজয়ী। রাবেয়া তীক্ষ্ণ স্বরে বলল, কে বাছাই করেছে আল্লাহই জানে। ইব্রাহিম এফেন্দি বাচ্চাদের পছন্দ করে না। যখন আমরা মক্তবে যেতাম, পড়া শেষে আমাদের সব সময় বকত। সে একেবারেই বাজে লোক। উনি কি করে জিতে গেল? সেহেরিন নরম গলায় বলল, এভাবে বলা ঠিক না রাবেয়া। হয়তো তোমরা ওনাকে একটু দুষ্টুমি করে বিরক্ত করতে, তাই বকত। রাবেয়া রাগভরা গলায় বলল, একদমই না। আমরা কখনো ওনাকে বিরক্ত করিনি। বরং উনি সবসময় আমাদের তুচ্ছতাচ্ছিল্য করতেন। সেহেরিন কিছুক্ষণ চুপ করে থাকল। চোখ মাটিতে রেখে গভীর চিন্তায় ডুবে গেল। তারপর মৃদু দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল, আচ্ছা, বাদ দাও এসব কথা। চলো, আজ সবাই মিলে সন্দেশ খাবো, অনেক মজা করব। ঠিক আছে? রাবেয়ার মুখে অবশেষে হালকা হাসি ফুটল। সেলিমও হেসে বলল, ঠিক আছে, তবে আজকে আমি দুটো বেশি খাবো। আব্দুল্লাহ সেলিমকে বাধা দিয়ে বলল, না তুমি সবসময় বেশি খাও। আজ আমি খাবো বেশি করে। তোমাকে দিব না। রাবেয়া ওদের ঝগড়ার মাঝখানে বলল, আমি তোমাদের সবার থেকে বেশি খাবো। তোমাদের খাওয়ার সুযোগই দিব না। চারজনেই ধীরে ধীরে হাঁটতে লাগলো প্রাসাদের বাইরে, সন্ধ্যার রঙে ভেসে থাকা আকাশের নিচে, যেন হতাশার ভেতরেও একটা ছোট সুখের আলো ঝিলমিল করছে। এই মেয়ে, তুমি কি আমার টাকাটা দিবে না? দিয়ে দিব। খুব শীঘ্রই দিব। আমাকে আর কিছুদিন সময় দিন। বলেছিলে শনিবারে দিবে, আজ বৃহস্পতিবার, আমার সাথে চালাকি করছো? দুদিন সময় দিচ্ছি। দুদিনের মধ্যে যদি ফেরত না দিয়েছ তখন দেখো তোমার কি হাল করব আমি। চাঁদা তুলতে এসেছিল হুমায়ুন। বাজারের সকলেই বিরক্ত এই লোকটির উপর। সময় নেই গময় নেই, হঠাৎ কোথায় এসে পড়ে চাঁদা তুলতে, ফালতু লোক একটা। সেহেরিন চিন্তিত ভঙ্গিতে কাপড় ভাঁজ করছিল পাশের দোকানি তখন বলল, তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব সাহায্য করার। সেহেরিন শুধু শুনে গেল। কিছু বলল না। পৃথিবীতে দুটি কাজ সেহেরিন সবচেয়ে বেশি ঘৃণা করে। একটি হলো অন্যের কাছে হাত পাতা, আর অন্যটি বিশ্বাসঘাতকতা। রোদটা আজ একটু তীব্র, অথচ সেহেরিনের ভেতরটা আরও উত্তপ্ত। চোখের কোণে জমে থাকা পানি সে গোপনে হাতের পেছনে দিয়ে মুছে ফেলল। হুমায়ুনকে সে এর আগেই 250টি তামার মুদ্রা দিয়েছিল। সেই সময় হুমায়ুন প্রতিশ্রুতি দিয়েছিল, এরপর আর কিছু চাইবে না। কিন্তু এখন সে সব অস্বীকার করছে। উল্টো সেহেরিনকে প্রতিদিন হেনস্থা করছে, ভয় দেখাচ্ছে। সেহেরিন কিছুতেই মনোযোগ দিতে পারছে না কাজে। সূচ হাতে নিয়েও সেলাইয়ের দাগগুলো কেঁপে যাচ্ছে। তার মনে একটাই আক্ষেপ। যদি সেলিমকে ভেনিসে না পাঠাতাম, তাহলে টাকাগুলো এখন আমার কাছে থাকতো, অন্তত হুমায়ুনের ভয়টা থাকতো না। ভয়টা এখন বাস্তব হয়ে উঠছে। হুমায়ুন হুমকি দিয়েছে, দিনের মধ্যে যদি স্বর্ণমুদ্রা না জোগাড় হয়, তবে সে সেহেরিনকে জোর করে তুলে নিয়ে যাবে। এই ভান্নাতেই সেহেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। ঠিক তখনই বাজারে হুলস্থুল শুরু হলো। লোকজন দ্রুত দোকান গুটাচ্ছে, ধুলোর ভেতর হুড়োহুড়ি। কেউ একজন চিৎকার করে বলল, শাহজাদা মুরাদ আসছেন। শাহজাদা মুরাদ আজ বাজার পরিদর্শনে আসবেন। সেহেরিন তাড়াতাড়ি দোকানটা গোছাতে লাগল। সব কাপড় সুন্দর করে ভাঁজ করে রাখল।
তারপর অন্য এক কোণে বসে ফুলের নকশা সেলাই শুরু করল। এই কাজটা শেষ হলেই সে দেবে কিদ্রিম এর হাতে বিদেশে এই কাজগুলো বিক্রি করে দেয় খুব সামান্য লাভাংশে। সবকিছু ঠিকঠাক করার পরেই প্রাসাদের কাফেলা এসে পৌঁছাল। শাহজাদা মুরাদ কালো আভিজাত্যপূর্ণ পোশাকে, পাশে তার সহকারী আয়াস। জনেই ধীরে ধীরে প্রতিটি দোকান ঘুরে দেখছেন। হঠাৎ আয়াস থেমে গেল সেহেরিনের দোকানের সামনে। একটু তাকিয়ে বলল, আপনি কি জানেন, সেহেরিন? বিধবা বা অসহায় নারীদের জন্য রাজকীয় সুবিধা রয়েছে। চাইলে আপনি সেখানে সাহায্যের আবেদন করতে পারেন। সুলতান জাহাঙ্গীর কিন্তু বিশেষ করে আপনাদের জন্যই এটা চালু করেছে। সেহেরিনের সূচটা হাত থেকে পড়ে গেল। মাথা তুলে তাকাতেই চোখমুখ কঠিন হয়ে উঠল। শাহজাদা মুরাদ ও আয়াস দুজনেই বিস্ময় তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সেহেরিন স্পষ্ট, দৃঢ় কণ্ঠে বলল, আমি বিধবাও নই, অসহায়ও নই। আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন। আমি নিজে কাজ করে খাই, নিজের পরিবারকে খাওয়াই। আল্লাহই আমার সাহায্যকারী। আয়াস একটু কেশে হালকা স্বরে বলল, আপনি ভুল বুঝছেন সেহেরিন। আমি বলতে চেয়েছিলাম। কিন্তু সেহেরিন তাকে কথা শেষ করতে দিল না। যা বোঝাতে চান, আমি তার মানে জানি, বলল সে কঠিন স্বরে। এক মুহূর্ত নীরবতা। শাহজাদা মুরাদ কিছুটা অবাক, আর আয়াসের চোখে যেন চিন্তার রেখা। তারপর আয়াস ধীরে বলে উঠল, যদি সত্যিই আপনি সব বুঝে থাকেন, আর যদি সত্যিই আপনার সামর্থ্য থাকে, তবে আদালতে অভিযোগ করছেন না কেন? দিনের পর দিন একজন অসভ্যের অপমান সহ্য করছেন, কেন? দেশে কি আইন বলে কিছু নেই? জবাব দিন সেহেরিন। সেহেরিনের শ্বাস বন্ধ হয়ে এলো। সে চমকে তাকালো আয়াসের দিকে, এসব কথা আয়াস জানল কি করে? এই তো কিছুদিন আগে, যখন হুমায়ুন তাকে রাতের অন্ধকারে রাস্তায় দাঁড় করিয়ে হুমকি দিয়েছিল, তখন তো কেউ ছিল না সেখানে। এই বিষয় জানে শুধু সেহেরিন, তার মা, আর ভাই বোনেরা। সে কিছু বলার আগেই আয়াস ফিরে গেল। ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে গেল তাদের ছায়া। কিন্তু গলির মোড়ে দাঁড়িয়ে একজন দূর থেকে সবকিছু দেখছিল। সেহেরিনের চিন্তিত মুখ দেখে তার ঠোঁটে ভেসে উঠল এক রহস্যময় হাসি। রাত গভীর। প্রাসাদের চারদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে প্রহরীদের পায়ের শব্দ আর মৃদু আসা বাতাসের শো শো আওয়াজ। ঠিক সেই সময়, পশ্চিম দিকের বাগানের দেয়াল ঘেঁষে একজন প্রহরী ছায়ামূর্তির মতো হেঁটে যাচ্ছিল। তার চোখ হঠাৎ থেমে গেল, দূরে প্রাসাদের পেছনের দেয়ালে একটি নড়াচড়া। অন্ধকারে আবছাভাবে দেখা গেল ইব্রাহিম এফেন্দি, বিজয়ী পোশাক প্রস্তুতকারক, দেয়ালের একটি ইট আলতো করে সরাচ্ছে। প্রহরীর কপালে ভাঁজ পড়ল। সে নিঃশব্দে লুকিয়ে পড়ল স্তম্ভের আড়ালে। ইব্রাহিম দেয়ালের ফাঁক থেকে একটি ছোট কাচের বোতল বের করল। বোতলটি চাঁদের আলোয় হালকা নীলচে আভা ছড়াচ্ছিল। কৌতূহল চেপে রাখতে না পেরে প্রহরীটি আস্তে আস্তে তার পিছু নিল। ইব্রাহিম সোজা গেল নিজের কক্ষে, যেখানে রাজকীয় পোশাকগুলো রাখা ছিল। সেখানেই প্রহরী দেখল, ইব্রাহিম বোতলটির কর্ক খুলে তুলিতে ডুবিয়ে সুলতান জাহাঙ্গীরের পোশাকের কলারে আলতো করে লাগাচ্ছে। কাজ শেষে ইব্রাহিম বোতলটা আবার গোপনে রেখে অন্য কক্ষে চলে গেল। প্রহরী অপেক্ষা না করে দ্রুত এগিয়ে এসে বোতলটা তুলে নিল, মৃদু গন্ধে তার চোখ জ্বলে উঠল। বোতলটা আঁকড়ে ধরে সে দৌড়ে গেল প্রহরীদের প্রধানের কক্ষে। পরদিন সকাল। রাজপ্রাসাদের চত্বর উত্তেজনায় ভরা। মন্ত্রী, সেনাপতি, প্রহরীরা সবাই সমবেত। ইব্রাহিমকে আনা হলো মন্ত্রিপরিষদের সামনে। মন্ত্রী কঠিন কণ্ঠে বললেন, ইব্রাহিম এফেন্দি, তোমাকে গতরাতে প্রাসাদের গোপন দেয়াল ভেঙে ছোট এই বোতলটি নিতে দেখা গেছে। তুমি কি বলবে নিজের পক্ষে? ইব্রাহিম প্রথমে চুপ। তারপর চোখ নিচু করে বলল, আমি কিছুই জানি না, মহামান্য। আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু তখনই সেই প্রহরী এগিয়ে এসে সামনে রাখল সেই ছোট্ট কাচের বোতল। ইব্রাহিম হতবাক। মন্ত্রী কঠিন স্বরে বললেন, তাহলে এটি কি? এই বিষাক্ত তরল কার পোশাকে লাগাতে তুমি প্রাসাদে ঢুকেছিলে? ইব্রাহিমের মুখের রং বদলে গেল। তার কপালে ঘাম। বহু জিজ্ঞাসাবাদ ও মাইরের পর সে অবশেষে ভেঙে পড়ল। কাপা কণ্ঠে বলল, হ্যাঁ, আমিই করেছি সব। আমাকে জোসেফ পাঠিয়েছে। মন্ত্রী গলায় ছুরি ধরে বলল, বল তোর আসল পরিচয় কি? কেন এসেছি সেখানে? আমার নাম ইব্রাহিম নয়, আমার আসল নাম মাকচে।
আমি এই দেশের লোক নই। আমাকে পাঠিয়েছেন ফ্রান্সের রাজা জোসেফ। তার নির্দেশ ছিল, প্রাসাদের ভেতরে প্রবেশ করে সুলতান ও শাহজাদাদের পোশাকে সেই বিষ লাগাতে হবে, যাতে তারা মৃত্যুবরণ করে। প্রতিযোগিতার অজুহাতে আমি এখানে এসেছিলাম। সুলতানের প্রহরীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল। মন্ত্রী রোষে বললেন, এই বিশ্বাসঘাতককে সুলতানের দরবারে নিয়ে চলো। দরবারে ভিড় জমেছে। সুলতান জাহাঙ্গীর নিজে সিংহাসনে বসে আছেন। মাকছেকে সামনে আনা হলো। তার শরীর কাঁপছে। মাথা নিচু করে রেখেছে। সুলতান জাহাঙ্গীর ক্রোধে মাকছের দিকে তাকালেন। ধীর পায়ে এগিয়ে গেলেন মাওকচের দিকে। শান্ত কণ্ঠে বললেন, বিশ্বাস করেছিলাম তোমায়, আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে? মাকছে কিছু বলবে তার আগেই সুলতান জাহাঙ্গীরের তরোয়ালের আঘাতে তার মাথা ঘাড় থেকে আলাদা হয়ে গেল। উপস্থিত সকলে তটস্থ হয়ে থাকলেন। ভয় মন্ত্রীরা মাথা উঁচু করছে না। সুলতান জাহাঙ্গীর কয়েক কদম এগিয়ে এসে তরোয়াল উঁচিয়ে বললেন, এই হলো বিশ্বাসঘাতকদের পরিণতি। যারা মিথ্যা বন্ধুত্বের মুখোশ পরে রাজ্য ধ্বংস করতে আসে, তাদের জন্য কোনো ক্ষমা নেই। দূর থেকে পর্দার আড়াল থেকে সুলতানা আয়শা ও সোফিয়া সবকিছু দেখছিলেন। তারা স্তব্ধ হয়ে গেলেন। সোফিয়া কাপা কণ্ঠে বললেন, জোসেফ, ফ্রান্সের রাজা, এমন কৌশল করে আমাদের ধ্বংস করতে চেয়েছিল। কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচালেন আমাদের। সুলতানা আয়শা কপালে হাত রেখে বললেন, কিন্তু ভয় এখানেই শেষ নয়, সোফিয়া। এক মাকছে ধরা পড়েছে, কিন্তু আরও কত মাকছে এখনো অন্ধকারে লুকিয়ে আছে কে জানে? আমাদের রাজ্য, আমাদের সন্তানদের কিভাবে রক্ষা করব আমরা? তারপর তিনি গভীর নিঃশ্বাস ফেলে হাত তুললেন আকাশের দিকে, আল্লাহ আমাদের সহায় হন। সোফিয়া মাথা নত করে বললেন, আমিন। তাদের পাশে থাকা অন্যান্য নারীরা একযোগে উচ্চারণ করলেন, আমিন। দ্য বেলাভেড অফ আজাগস্টিন 5। মার্ভিন লেখনীতে। প্রাসাদের উত্তর প্রাঙ্গণে আজ এক গম্ভীর সভা বসেছে। সূর্য তখন মৃদু আলো ছড়িয়ে গম্বুজের সোনালি কারুকাজে পড়ে চকচক করছে। সভায় বসে আছেন সুলতানা আয়শা। পাশে সুলতানা সোফিয়া, দূরে প্রবেশদ্বারে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে। সুলতানা আয়শা সেনাপতিকে ডেকে পাঠিয়েছেন। সুলতানা আয়শা ধীরে বললেন, জিন্দিরা পদের দায়িত্ব দেওয়া হবে এমন একজনকে, যে শুধু দক্ষ নয়, বিশ্বস্ত। বুঝতেই তো পারছো এটা সামান্য কোনো বিষয় নয়, এটি রাজপ্রাসাদের বস্ত্রের সম্পূর্ণ দায়িত্ব। তাই এই পদে নিয়োগ করার প্রথম শর্ত হলো ওই ব্যক্তিকে এখানকার স্থানীয় হতে হবে, এবং তার পরিবার পরিজন সম্পর্কে পূর্ণ তদন্ত করতে হবে। আমরা আর কোনো ভুল করতে চাই না। সুলতানার নির্দেশে সেনাপতি মাথা নিচু করে সম্মতি জানালেন, বললেন, আপনি নিশ্চিত থাকতে পারেন সুলতানা। সুলতান জাহাঙ্গীর আমাকে বলেছেন। সুলতানা আয়শা বললেন, তা আমি জানি। আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার উপর আমাদের ভরসা আছে। সেনাপতি মাথা নিচু করে বলল, এটা আমার গর্ব সুলতানা। বলেই সুলতানাকে সালাম দিয়ে কক্ষ ত্যাগ করল। ওদিকে শাহজাদা মুরাদ তার কক্ষে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়েছিলেন। বিকেলের আলোয় শাহজাদার মুখে ছড়িয়ে আছে চোখে মুখে সিগ্ধ ভাব। আয়াস মুরাদের উদ্দেশ্য করে বলল, ইদানিং আপনাকে খুব চিন্তিত দেখায়, মনে হয় কিছু নিয়ে আপনি খুব চিন্তিত। মুরাদ বলল, দ্বিধায় আছি, আয়াস। খুব অস্থির অনুভব করছি। আয়াস মুচকি হেসে বলল, কারণটা বোধ হয় আমি জানি শাহজাদা, বলবো? মুরাদ কয়েক কদম এগিয়ে আয়াসে মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমি চিন্তিত। এই চিন্তার সাথে কে জড়িত? তুমি তা জানো, আয়াস। আমি শুধু আপনাকে পরামর্শ নিতে পারি শাহজাদা। যদি আপনি চান তাহলে আমি সেনাপতিকে সেহেরিনের কথা বলতে পারি। ও আপনার কাছাকাছি থাকলে আপনি বুঝতে পারবেন এটা আপনার ভালোবাসা নাকি শুধু মোহ। মুরাদ কিছুক্ষণ ভাবল। তারপর বলল, হ্যাঁ, ভালো বলেছ। তবে আমি যে কথা বলেছি তা আম্মাকে জানাতে নিষেধ করবে। বলবে আমি চাই ওর কাজটা যেন বিশেষভাবে পরখ করা হয়। আয়াস নত হয়ে বলল, জি, শাহজাদা, তাহলে আমাকে অনুমতি দিন। সেদিন সন্ধ্যায় আয়াস সেনাপতির কক্ষে গেল। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আয়াস। এসো। আয়াস সেনাপতির সাথে ব্যক্তিগত ও কাজের ব্যাপারে কিছু আলোচনা করল। সব কথা শেষে বলল, শাহজাদা মুরাদ সেহেরিন নামের এক দর্জির কথা বলেছিল।
বাবার নাম জামশেদ আব্দুল্লাহ। মেয়েটা খুব ভালো পোশাক তৈরি করে। যতদূর জানি ওরা এখানের স্থানীয়। সেনাপতির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। আয়াসের দিকে তাকাতেই আয়াস হেসে বললেন, তবে শাহজাদা বলেছেন বিষয়টা গোপন রাখতে, বিশেষ করে সুলতানা আয়শার কাছ থেকে। সেনাপতি বলল, যেহেতু শাহজাদা নিজেই বলেছেন, নিশ্চয়ই মেয়েটির ভালো কাজ করে। তবে আমি যাচাই না করে কিছু বলতে পারছি না। বুঝতেই তো পারছো কিছুদিন আগের ঘটনা নিয়ে সবাই খুব চিন্তিত, একটু সময় দিন আমাকে, আমি খোঁজ খবর নিয়ে জানাবো। আয়াস কক্ষ ত্যাগের আগে আগে আরেকবার সেনাপতিকে বলল, কাউকে জানাবেন না কিন্তু। সেনাপতি একবার ভ্রু কুঁচকে তাকালেন আয়াসের দিকে, তারপর মাথা নেড়ে বললেন, বুঝেছি। কয়েকদিন পর সেনাপতি ফিরে এলো প্রাসাদে। তার হাতে ছিল সেহেরিনের তৈরি এক পোশাক, রেশমি সিল্কের, গলায় সূক্ষ্ম সোনালী নকশা, হাতার প্রান্তে মখমলের ছোঁয়া। সাথে প্রহরীদের হাতে অন্যান্যদের কাজও আছে। সুলতানা আয়শার কক্ষে গিয়ে সেনাপতি সেহেরিনের কাজটাই সর্বপ্রথম দেখালো। এরপর অন্যান্য কাজ সব দেখে সুলতানা আয়শা সেহেরিনের কাজটা হাতে নিয়ে মৃদু হেসে বললেন, হ্যাঁ, কাজগুলো সত্যিই সুন্দর। তবে এই কাজটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কিন্তু আমি তোমাকে আগেও বলেছি যে কাজ সুন্দর হলেই চলবে না। মেয়েটির বিষয়ে আরও ভালোভাবে খোঁজ নাও। আগের ভুল পুনরাবৃত্তি যেন না হয়। সেনাপতি বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, সুলতানা। আমি ব্যক্তিগতভাবে যাচাই করে জানাবো। যদি অনুমতি দেন, এখনই যাই। সুলতানা মাথা নাড়লেন। সেনাপতি কক্ষ থেকে বেরিয়ে গেল। সুলতানা সোফিয়া পাগড়ি হাতে নিয়ে বললেন, খুব নরম। এই কালো পাগড়িটি শাহজাদা আহমেদকে উপহার দেওয়া যায় না? সুলতানা আয়শা মৃদু হেসে বললেন, দিতে পারো। পাগড়িটা সত্যিই খুব নিখুঁত। সন্ধ্যার আকাশে তখন হালকা বেগুনি আলো। ঠিক মাগরিব আজান হওয়ার আগের আবহাওয়ার মতো। সেহেরিন মোমবাতির আলোয় বসে রুমালে রজনীগন্ধার ফুলের সেলাই করছে, সূক্ষ্ম সূচে সুতোর টান। পাশে রাবেয়া বসে মনোযোগ দিয়ে দেখছে, আপা, আমি কি এই ফুলটার ডাটাটা করতে পারি? সেহেরিন বলল, করো, তবে সুতোটা টানবে না বেশি। সেলিম ও আব্দুল্লাহ নামাজ পড়তে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদের মা বেগম আব্দুল্লাহ শয্যায় নিদ্রামগ্ন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সেলিম এগিয়ে গিয়ে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছেন এক সুঠামদেহী পুরুষ, গাঢ় নীল পোশাক, কোমরে তলোয়ার। তার চোখ মুখ শক্ত। সেলিম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে জনাব? লোকটি শান্ত গলায় বলল, আমি সেনাপতি জালাল। সুলতানা আয়শার আদেশে এসেছি। কথাটা শুনে সেহেরিন সামনে এলো। বলল, বলুন সেনাপতি। জালাল সেহেরিনের দিকে তাকালেন, তারপর তিনি ধীরে জিজ্ঞেস করলেন, তোমার নাম সেহেরিন বিনতে জামশেদ আব্দুল্লাহ, তাই তো? সেহেরিন মাথা নেড়ে সম্মতি জানালো। জালাল আবারও জিজ্ঞেস করল, তোমার বাবা জামশেদ আব্দুল্লাহ একসময় কাপড়ের ব্যবসা করতেন? জি, কিন্তু 4 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। জালাল কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন, তারপর নরম গলায় বললেন, শুনেছি তুমি অনেক ভাষা জানো। কোথা থেকে এই অনুপ্রেরণা পেলে? সেহেরিন উত্তর দিল, বাবা। উনি চাইতেন, উনার আগ্রহেই শিখেছি। জালাল একটু গম্ভীর স্বরে বললেন, তুমি নিশ্চয়ই জানো, জিন্দিরা পদে নিয়োগের জন্য সুলতানা একজনকে বাছাই করেছিলেন। সেই দায়িত্বপ্রাপ্ত ইব্রাহিম এফেন্দি। সে ছিল বিশ্বাসঘাতক। পোশাকে বিষ লাগিয়ে সুলতান জাহাঙ্গীর ও শাহজাদাদের মারতে চেয়েছিল। সেহেরিন বিস্ময় তাকিয়ে রইল। মুখে বলল, বলেন কি? সেনাপতি বললেন, হ্যাঁ, এবং এখন সুলতানা আয়শা তোমাকেই সেই দায়িত্বের জন্য বেছে নিয়েছেন। সেহেরিন অবাক। বলল, আমি? সেনাপতি বললেন, হ্যাঁ, আগামীকাল সকালে তোমাকে প্রাসাদে উপস্থিত থাকতে হবে। আমি নিজে এসে নিয়ে যাব। প্রস্তুত থেকো। বলেই তিনি প্রাসাদের পথ ধরলেন। রাতে সেনাপতি যখন প্রাসাদে ফিরলেন, সুলতানার সাথে আলোচনা করে কক্ষ থেকে বের হতেই আয়াস তার কাছে দৌড়ে এলো। জিজ্ঞেস করল, সেনাপতি, খবর কি? মেয়েটা উপযুক্ত, সুলতানাও পছন্দ করেছেন। আয়াস দেরি না করে শাহজাদা মুরাদের কক্ষে গিয়ে সব জানালো। মোমবাতির আলোয় শাহজাদার মুখে মুচকি হাসি দেখা গেল। চোখে যেন এক প্রশান্তির পড়ত। আয়াস তা লক্ষ্য করল এবং বুঝল।
পরদিন সকালে প্রাসাদের দক্ষিণ চত্বরে এক জমকালো আয়োজন। সুলতানা আয়শা সিংহাসনে বসে আছেন, পাশে শাহজাদা মুরাদ ও শাহজাদা আহমেদ। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে মঞ্চের দিকে। ঘোষক ঘোষণা করল, আজকের বিজয়ী সেহেরিন বিনতে জামশেদ আবদুল্লাহ। 3000 স্বর্ণমুদ্রা ও জিন্দিরা পদের দায়িত্ব তাকেই প্রদান করা হল। পুরো প্রাঙ্গণ করতালিতে মুখরিত হল। বাজারের পরিচিত মুখগুলো দূর থেকে চেয়ে দেখছে, চোখ ভিজে উঠেছে গর্বে। সেলিম, রাবেয়া, আবদুল্লাহ, তিনজনের মুখে অবর্ণনীয় আনন্দ। সেহেরিন নত হয়ে সালাম জানালো সুলতানাকে। শাহজাদা মুরাদের চোখ সেহেরিনের উপরই নিবন্ধ ছিল, যা ছিল শব্দের চেয়েও গভীর। দিন কেটে গেল। সেহেরিন এখন প্রাসাদে কাজ করে। কখনো বারান্দায়, কখনো বাগানে, শাহজাদার সাথে জনের চোখাচোখি হয়। কিন্তু কোনো কথা হয় না। কেবল নীরব দৃষ্টি বিনিময়। সেহেরিন কেবল শাহজাদার সাথে দেখা হলো অভিবাদন জানায়। শাহজাদা শান্ত চোখে তখন সেহেরিনকে দেখে। এরই মাঝে শাহজাদা আহমেদকে পাঠানো হলো রাজ্যের উত্তর সীমান্তে, শাসনের অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ রাজ্যের প্রত্যাশা, ভবিষ্যৎ বাদশাহ হবে আহমেদ। আহমেদকে পাঠানোর কিছুদিন পরই রাজপ্রাসাদে এক নতুন উত্তেজনার খবর এল। ফ্রান্সের রাজা জোসেফ সুলতান জাহাঙ্গীরের কাবহে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছে এবং যে দূতকে পাঠানো হয়েছিল তাকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। সুলতান ক্রোধান্বিত হলেন। তিনি বললেন, এবার যুদ্ধ ছাড়া পথ নেই। শাহজাদা আহমেদ ও শাহজাদা মুরাদকে নিয়ে বিশাল বাহিনী ফ্রান্স অভিমুখে রওনা দিল। যুদ্ধে রাজা জোসেফ পালিয়ে গেল। প্রাসাদ দখল হল, এবং সেখানে পাওয়া গেল অসংখ্য নথি, চিঠি যেগুলোতে ইহুদিদের শিলমোহর লাগানো। লেখা কেউ বুঝতে পারল না। কারণ চিঠিগুলো ফ্রেঞ্চ ও হিব্রু ভাষাতে লেখা। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন আয়াস শাহজাদা মুরাদকে বলল, আমাদের সেহেরিনকে একবার জিজ্ঞেস করা উচিত। শাহজাদা মুরাদের মনে পড়ল সেহেরিন একাধিক ভাষা জানে। মুরাদ দরবারে সুলতান জাহাঙ্গীরের কাছে বলল সেহেরিনের কথা। জাহাঙ্গীর প্রহরীকে আদেশ দিল। সেহেরিন হঠাৎ প্রহরীকে দেখে ভয় পেল। হঠাৎ তাকে কেন ডাকা হচ্ছে? কোনো ভুল হয়নি তো? ভয়ে ভয়ে সে দরবার কক্ষে প্রবেশ করল। সালাম দিতেই সুলতান জাহাঙ্গীর বলল, আসুন। সেহেরিন ইতস্তত করে সালাম দিল। বলল, আমাকে ডেকেছিলেন, জাহাপনা? হ্যাঁ, তুমি নাকি ফ্রেঞ্চ জানো? জি, জানি। হিব্রু জানো? সম্পূর্ণ শেষ করতে পারিনি, তখনই তো বাবা অসুস্থ হয়ে পড়েছিল। তোমাকে কিছু চিঠি অনুবাদ করে শোনাতে হবে। এগুলো ফ্রেঞ্চ ও হিব্রু ভাষায় লেখা, পারবে? সেহেরিনকে আয়াস চিঠিগুলো দিল। এখানে মোট 31টি চিঠি। সেহেরিন হাতে নিয়ে চিঠিগুলো একনজর দেখল। বলল, আমাকে কিছুদিন সময় দিন, জাহাপনা। আমি গবেষণা করে জানাবো। ঠিক আছে। সময় দেওয়া হলো। সেহেরিন সালাম দিয়ে দরবার থেকে বেরিয়ে গেল। দ্য বেলাভেড অফ আজাগস্টিন 6। মার্ভিন লেখনীতে। প্রাসাদের বিশাল সোনালী দরবারে আজ অদ্ভুত নীরবতা। শত প্রজ্বলিত প্রদীপের আলোয় সুলতান জাহাঙ্গীরের মুখমণ্ডল গম্ভীর হয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে সেহেরিন, রাজপুত্র ও প্রহরীদের মাঝখানে, মাথা নত, হাতে ফরাসি ও হিব্রু ভাষায় লেখা সেই 31টি চিঠি। সুলতান জাহাঙ্গীর বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহর নামে আজকের এই দরবারের শুরু করছি। ন্যায় ও সত্য প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য ও পথ, কারণ ন্যায়বিচারী মুসলিম রাজ্যের মূলভিত্তি। কক্ষের মাঝখানে সুলতান জাহাঙ্গীরের সিংহাস, এর কিছুটা দূরত্বে দুটি সারিতে দাঁড়িয়ে আছে মন্ত্রীরা। মন্ত্রীদের সাথেই সেহেরিন দাঁড়িয়ে আছে, অর্থমন্ত্রী তার পাশেই দাঁড়িয়েছিল। সেহেরিনকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার অনুবাদ হয়েছে? সেহেরিন উত্তর দিল, জি, হয়েছে। সুলতান জাহাঙ্গীর সেহেরিনের উদ্দেশ্য করে বলল, সেহেরিন। সেহেরিন ধীর গতিতে সামনে এসে দাঁড়াল। নরম কণ্ঠে বলল, বলুন জাহাপনা। তুমি শুরু করতে পারো। সেহেরিন একে একে সবগুলো চিঠির অনুবাদ করতে শুরু করল। সেহেরিনের প্রতিটা উচ্চারণে উন্মোচিত হচ্ছে রাজা র্যালফ ও ইহুদি বণিকদের ষড়যন্ত্রের কথা। সবাই স্তব্ধ হয়ে গেল। সেহেরিন চিঠিগুলো পড়া শেষ করতেই সুলতান জাহাঙ্গীরের বজ্রকণ্ঠের আওয়াজে পুরো কক্ষ কেঁপে উঠল। মুসলমানদের বিরুদ্ধে এমন জঘন্য ষড়যন্ত্র? যাদের আমরা আশ্রয় দিয়েছি,
যাদের জন্য খুলে দিয়েছি আমাদের সাহায্যের হাত, তারাই আজ বিষ ঢেলেছে আমাদের পাত্রে। এত বড় সাহস! আল্লাহর নামে শপথ করছি, এ অন্যায়ের জবাব এবার দেবে তরবারি। ন্যায়বিচারের আগুনে দগ্ধ হবে প্রতিটি বিশ্বাসঘাতক। কেউ যাতে বাঁচতে না পারে। একটু থেমে গম্ভীর, কঠিন কণ্ঠে ডাকল, দাউদ এফেন্দি। দাউদ এফেন্দি শাড়ি ভেঙ্গে সুলতানের সামনে মাথা নিচু করে দাঁড়ালো, নরম স্বরে বলল, আদেশ করুন জাহাপনা। লিখো, মাদাগাকচেকের উদ্দেশ্যে। হেরে গিয়েও তুমি অভিনয় করছো বিজয়ীর মতো। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে, সেখানে তুমি কেবল এক কাপুরুষকেই দেখতে পাও, র্যালফ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমার হাতে দিয়েছিলাম ফ্রান্সের দায়িত্ব এই আশা নিয়ে যে তুমি নিরপেক্ষভাবে পরিচালনা করবে, তুমি অঙ্গীকারবদ্ধ হয়েছিলে ধর্মনিরপেক্ষতার, কিন্তু তুমি ইসলাম বিরোধী। রাজ্য পরিচালনার দায়িত্ব পালনে তুমি ব্যর্থ হয়েছ, ন্যূনতম লজ্জা থাকলে নিজেকে আর রাজা দাবি করো না। যে নিজের চোখে চোখ রেখে শত্রুর সামনে দাঁড়াতে পারে না, সে রাজা নয়। সে কেবল নামধারী এক কাপুরুষ। রাজা সেই, যে মৃত্যুকে ভয় না পেয়ে সত্যের পক্ষে তরবারি তুলে নেয়। আজ তুমি নিজের অযোগ্যতার প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছো। বিশ্বাসঘাতক! তুমি সেই নীচ, যে বন্ধুত্বের হাত মিলিয়ে শত্রুর হাতও ধরেছে। ইহুদিদের সাথে গোপন চুক্তি করে তুমি শুধু আমায় নয়, বিশ্বাসঘাতকতা করেছ তোমার ধর্মের সাথেও। কোন ধর্মে প্রতারণা, জালিয়াতি করার কথা বলা হয়? জেনে রাখো, প্রত্যেকে নিজের কর্মফল ভোগ করবে এবং ন্যায়ের তরবারি কখনো থেমে থাকবে না। আমি তোমাকে একদা সম্মান দিয়েছিলাম, আজ আমি সেই সম্মান কেড়ে নিয়েছি। তুমি আর রাজা নও, তুমি এক অযোগ্য, কাপুরুষ, প্রতারক। প্রস্তুত হও, র্যালফ। মৃত্যুর ছায়া ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে, কারণ সত্যের আলোক রোধ করার মতো শক্তি এই পৃথিবীতে কোনো রাজা রাখে না। এখানেই সমাপ্ত করো, দাউদ। দাউদ এফেন্দি কাগজটি সুলতান জাহাঙ্গীরের কাছে দিয়ে নিজ জায়গায় গিয়ে দাঁড়ালো। জাহাঙ্গীর সিলমোহর লাগিয়ে দীতের কাছে কাগজটি দিয়ে দিল। সেদিন দরবার সেখানেই শেষ হল। সেহেরিন হাঁটতে গেল প্রাসাদের পশ্চিম বাগানে। বকুল ফুলে ভরা পথের দুপাশে বাতাসে ভেসে আসছে গন্ধরাজের ঘ্রাণ। সন্ধ্যার লাল আভা তখন মিশে যাচ্ছে অন্ধকারে। হঠাৎ সে লক্ষ্য করল দূরে এক অচেনা পুরুষ, অস্থিরভাবে এদিক সেদিক তাকাচ্ছে। সেহেরিন দাঁড়িয়ে লোকটিকে কিছুক্ষণ দেখল। গায়ে কালো আলখেল্লা, দেখে মনে হচ্ছিল বিদেশি কেউ। সেহেরিন ডেকে বলল, আপনি কে? মুহূর্তের মধ্যে লোকটি এগিয়ে এসে তার গলায় ছুরির ফল রাখল। সেহেরিন চিৎকার করার আগেই লোকটি মুখ চেপে ধরল। আতঙ্কে চোখ দুটো জ্বলজ্বল করছে, দম বন্ধ হয়ে আসছে। লোকটি সেহেরিনকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আরো শক্ত করে ধরল। পেছনে ফিরতে যাবে ঠিক তখনই এক বজ্রাঘাতের মতো শব্দ। লোকটির নাকে সজোরে পড়ল এক ঘুষি। ছুরি হাতছাড়া হয়ে গেল, সেহেরিন মাটিতে পড়ে গেল। শাহজাদা মুরাদ দাঁড়িয়ে আছে সামনে, চোখে জ্বলছে অগ্নিশিখা। লোকটিকে পরপর 4টি থাপ্পড় মারা হলো। কে পাঠিয়েছে তোকে? মুরাদ রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করল। লোকটি উত্তর দেওয়ার আগেই মুরাদ তাকে কলার ধরে আঘাত করতে লাগল। রক্তে ভেসে গেল বাগানের পথ। প্রহরীরা এসে লোকটিকে ধরে ফেলল। আয়াস দৌড়ে এলো, শ্বাস ফেলে বলল, আমি এখানেই ছিলাম, বহিরাগত কেউ প্রবেশ করল কি করে? এই প্রহরী! মুরাদের কণ্ঠ ভরাট ক্রোধে কাঁপল। আমি তাকে তোমার দায়িত্বে দিয়েছিলাম, আয়াস। আয়াস ভয়ে ভয়ে বলল, আমি বুঝতে পারিনি, কিভাবে এমনটা হলো। কেন এই ব্যাপারে তুমি উদাসীন হলে আয়াস? আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম। শাহজাদা আমি। যথেষ্ট বলেছ। প্রহরীরা লোকটাকে টেনে নিয়ে যাচ্ছিল, হঠাৎ সে সুযোগ বুঝে নিজেকে ছাড়িয়ে নিল প্রহরীদের থেকে, নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিজের গলা কেটে ফেলল। সবাই স্তব্ধ হয়ে গেল। সেহেরিন নিজের বুকের ধুকধুক শব্দটা শুনতে পাচ্ছিল। শাহজাদা মুরাদ সেহেরিনের দিকে ফিরে তাকালো। নরম স্বরে সেহেরিনকে বলল, তুমি ঠিক আছো? জি, শাহজাদা। প্রাসাদে ফিরে যাও। একা একা কোথাও যাবে না। মুরাদের গম্ভীর, ভারী কণ্ঠে বলে কথাগুলো সেহেরিনের কাছে আদেশের মতো লাগল। পরক্ষণেই বুঝতে পারল শাহজাদা তো তাকেই আদেশই দিয়েছে। সেহেরিন দ্রুত পায়ে হেঁটে প্রাসাদে ফিরে গেল। প্রাসাদের পশ্চিম দিকের বাগানে গোলাপ আর বকুল ফুলে ভরে গেছে বাতাস।
সুলতানা আয়শা একদৃষ্টে রেশমি পর্দার ওপার দিয়ে রোদের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে প্রশান্তির ছায়া। সামনে রাখা টেবিলে রাজকীয় সোনার পাত্রে শুকনো খেজুর, বাদাম, আর এক পেয়ালা গরম দুধ। কিছুক্ষণ আগেই শাহজাদা মুরাদকে সুলতানা আয়শা ডেকে পাঠিয়েছেন। মুরাদ মায়ের হাত ধরে পাশে বসে আছে। তার পরনে নীল পোশাক। মাছেলের মাঝে প্রকৃতি নিজের সৌন্দর্যকে চমৎকারভাবে প্রকাশ করছে। হঠাৎ আয়শা সুলতানা হালকা হেসে বললেন, আমার মনে পড়ে সেদিনও তুমি আহমেদের সাথে খেলার জন্য আমার কাছে বায়না করছিলে, আর দেখো সময় কত তাড়াতাড়ি কেটে গিয়েছে। তুমি এখন পরিণত হয়েছ, ভেলভেট শাহজাদা হয়েছ, ভবিষ্যতে আরও বড় হবে। তবে কিছু কাজ সঠিক সময়ে না করলে পরে পস্তাতে হয়। তাই ভাবলাম, এবার তোমার জীবনের আরেকটা অধ্যায় শুরু করার ব্যবস্থা করব। মুরাদের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বুকের ভেতরটায় ধুক করে উঠল। সে যা আশঙ্কা করছে এইরকম কিছু যদি তার মা সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তাহলে কি হবে? শাহজাদার মনে ভয় হলো, যদিও তার ভয় করা বেমানান, তবুও মায়ের সাথে মনোমালিন্য হবে এই নিয়েই তার যত ভয়। সে বরাবরই নিজের অনুভূতি নিয়ে নিশ্চিত। সে অনেক ভেবেছে, এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে। মুরাদকে কপাল কুঁচকে আছে তা দেখে সুলতানা আয়শা বললেন, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না, আম্মা। ভাবছিলাম। কিসের কথা বলছিলেন আপনি? আমি বলতে চাচ্ছিলাম তোমার বিয়ের কথা। বয়স তো 23 হয়ে গেল, এটাই উপযুক্ত সময় নিজেকে গুছিয়ে নেওয়ার। বিয়ে করলে আল্লাহর রহমতে তুমি আরও যোগ্য ও দক্ষ হয়ে উঠবে। থেমে এরপর আবার বললেন, আমার দূরসম্পর্কের ভাই আজিজুদ্দিনের মেয়ে, তুবেহাকে তো চেনই। আমার কাছে ওকে তোমার জন্য উপযুক্ত মনে হয়েছে। রূপ, বংশ, প্রতিভা ও রাজপরিবারের জন্য উপযুক্ত। মুরাদ চুপ করে রইল। হৃদয়ের ভেতরে অদৃশ্যভাবে কাঁপতে লাগল এক নাম, সেহেরিন। মুরাদের ঠোঁট কেঁপে উঠল, ক্রমশ ঘামতে লাগল। সুলতানা আয়শা বললেন, চিন্তা করো না, তোমার পছন্দ জানতেই বললাম। শুধু আমার মতামত আগেই দিয়ে দিলাম। আগামী সপ্তাহেই ওরা আসছে, তুবেহা প্রাসাদে থাকবে কিছুদিন। আর সেহেরিনকে তো চেনই, ওকে বলবো তোমার আর তুবেহার বিয়ের পোশাকটা তৈরি করতে, মেয়েটার হাতে জাদু আছে। মুরাদ মূর্তির মতো বসে রইল। অনুভূতিশূন্য চেহারা। কিছু না বলেই কক্ষ থেকে বের হয়ে গেল। সুলতানা আয়শা মুরাদের বিয়ের প্রস্তুতির চিন্তায় ব্যস্ত। সে জানে তার পছন্দ মুরাদের পছন্দ একই। মুরাদ অস্থির হয়ে পায়চারি করছে। আয়াস মুরাদকে শান্ত হতে বলছে, তবে মুরাদ ঠিক নেই। সুলতানা আয়শা নিজের সিদ্ধান্ত মুরাদের উপর চাপিয়ে দিয়েছে। মুরাদকে মতামত জানানোর সুযোগ অবধি দেয়নি। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সুলতান জাহাঙ্গীর এখন প্রাসাদে নেই, তিনি আহমেদের সাথে আমরস্থানে গিয়েছে। মুরাদ ভেবেছিল বিষয়টা সর্বপ্রথম তার বাবাকেই জানাবে, তবে আয়শা সুলতানের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ভবিষ্যতে তুলকালাম কাণ্ড ঘটবে। দ্য বেলাভাড অফ আজাগস্টিন 7। মার্ভিন লেখনীতে। প্রাসাদের সোনালি, খয়েরি গম্বুজের গায়ে সূর্যের আলো পড়ছে। দিনটা ছিল শুক্রবার। সুলতান জাহাঙ্গীর এক সপ্তাহ আগে ফিরেছেন আরজাগুস্তানে। সাম্রাজ্যের কাজ, সভা, শাহজাদা আহমেদকে দায়িত্ব বোঝানো সব মিলিয়ে দরবার এখন ব্যস্ত, কিন্তু রাজপ্রাসাদের অন্তর্গত বাতাসে এক অদৃশ্য টানাপোড়েন। শাহজাদা মুরাদ এখনও নিশ্চিন্তের শ্বাস নিতে পারেনি। সেই দিন সকালে, শাহজাদা মুরাদ নিজেকে প্রস্তুত করছিল, সুলতানা আয়শার সিদ্ধান্তের কথা সুলতান জাহাঙ্গীরকে জানাতে। বহুবার সে চেয়েছিল মুখ খুলতে, কিন্তু সাহস হয়নি। তবে অনেক সাহস নিয়ে সুলতান জাহাঙ্গীরের কক্ষে প্রবেশ করল। মুরাদ, এসো আমার শাহজাদা বলেই মুরাদকে জড়িয়ে ধরল। আবারও বলল, আহমেদ তোমাকে খুব মনে করেছে। সবসময়ই তো তুমি আহমেদের পাশে ছিলে, এখন সে ভীষণ একা অনুভব করছে। বিয়ের পর পরই তুবেহাকে নিয়ে কিছুদিন ঘুরে আসবে, আহমেদ খুশি হবে। মুরাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হল। জাহাঙ্গীর গিয়ে নিজের আসনে বসল। মুরাদ তখনও দাঁড়িয়ে। তপ্তশ্বাস ফেলে বলল, আমার কিছু কথা ছিল জাহাপনা। বলো। আমি আসলে এই বিয়ে করতে চাই না। সুলতান জাহাঙ্গীরের মুখের হাসি মিলিয়ে গেল। মুরাদ আবারও বলল, আমি মতামত জানাতে দেরি করে ফেলেছি, কিন্তু এটাও সত্যি যে আম্মাও খুব তাড়াহুড়ো করেছে। আমি কিভাবে জানাবো বুঝতে পারিনি। এখন কিভাবে জানালে? জাহাপনা।
সুলতান জাহাঙ্গীর বজ্রকণ্ঠে বললেন, এই সময় এসে এটা কেমন সিদ্ধান্ত জানালে তুমি? তুবেহাকে কিভাবে বোঝানে বলো, জবাব দাও আমাকে। তুবেহাও রাজি নয় এই বিয়েতে। সুলতান জাহাঙ্গীর দমে গেলেন। পরক্ষণেই বললেন, ওর বাবাকে আমরা কি জবাব দিব? বিয়েটা করলে সমস্যা কোথায়? আমি অন্য কাউকে পছন্দ করি বাবা। কাকে? মেয়েটার নাম সেহেরিন। সেহেরিন? জিন্দিরান? জি, বাবা। ওই মেয়েটা। সুলতান জাহাঙ্গীর কিছুক্ষণ নীরব থাকিলেন। তিনি কি ভাবছে মুরাদ বুঝল না, তবে মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। জাহাপনা ততটাও রাগান্বিত হয়নি যতটা মুরাদ ভেবেছিল। মুরাদ আশা করছে সেহেরিনকেও তিনি পছন্দ করবে পুত্রবধূর রূপে। পছন্দ না করার কোনো কারণ নেই, বুদ্ধিমতী, গুণবতী, মেধাবী একজন রাজপরিবারের সদস্য হবে সে তো যে সে কেউ নয়। জাহাপনা গম্ভীর কণ্ঠে বললেন, এ বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। এখন যেতে পারো। সন্ধ্যায় সুলতানা আয়শা জেনেছেন শাহজাদা মুরাদের অমতের কথা। তার মুখমণ্ডল কঠোর হয়ে উঠেছে, চোখে রাজসিক গাম্ভীর্য। কক্ষের বাতাসে গোলাপজলের গন্ধ ছড়িয়ে আছে। পরিবেশে ছড়িয়ে আছে অস্থিরতা। মুরাদ, ধীর কণ্ঠে ডেকে চুপ হয়ে গেলেন। মুরাদ মাউয়ের দিকে তাকিয়ে আছে। আয়েশা সুলতানা কিছু একটা ভেবে ধীর কণ্ঠে শুধালেন, তুমি নাকি বিয়েতে রাজি নও? মুরাদ স্বাভাবিকভাবেই বলল, জি আম্মা, ঠিকই শুনেছেন। চুপ করো। আয়েশার কণ্ঠে বজ্রধ্বনি। তুমি কি জানো, এই বিয়েটা কত গুরুত্বপূর্ণ? এখানে মিশে আছে রাজ্যের মর্যাদা, ভবিষ্যৎ। আমি তোমার জন্য উপযুক্ত একজনকে বেছে নিয়েছি। তুবেহা আমার ভাইয়ের মেয়ে। ওর মতো বিশ্বস্ত অন্য কাউকে পাবে তুমি? এরকম একজন মেধাবী, গুণী, সবথেকে বড় বিষয়টি হলো বংশ। ও রাজবংশীয়। আমি যাকে ভালোবাসি যে বিশ্বস্ত, গুণী, মেধাবী, সুন্দরী। তুমি ভালোবাসো? কাকে? কে সে? চূড়ান্ত পর্যায়ের অবাক হয়ে বললেন সুলতানা আয়েশা। তাকে আপনি চেনেন। তার নাম সেহেরিন। সেহেরিন? ওই মেয়েটা? ওই জিন্দিরান? মুরাদ ধীরে, নরম স্বরে বলল, আমি জানি আম্মা, আপনি সর্বদা সঠিক সিদ্ধান্ত নেন। কিন্তু আমার অনুভূতি কি আপনার কাছে মূল্যহীন? আপনি চান আমি যাতে ভালো থাকি, আর আমি সেহেরিনকে পেলেই ভালো থাকব। আমি প্রথমে নিজের অনুভূতি নিয়ে সন্দিহান ছিলাম, তবে আমি নিশ্চিত এটা কোনো ক্ষণিকের টান বা মোহ নয়। আমি চেষ্টা করেছি ভুলতে, কিন্তু পারিনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, আম্মা। মুরাদ, ও একজন সাধারণ মানুষ। আমরাও সাধারণ আম্মা। এখন আমরা জীবিত, তাই পার্থক্য করে এতটুকুই বলতে পারবেন যে আমরা রাজবংশী আর ওরা সাধারণ। কিন্তু মারা গেলে আমরা সবাই এক, আম্মা। আল্লাহ আমাদের সবাইকে মাটি দিয়েই সৃষ্টি করেছেন, মারা গেলে আমরা সকলেই মাটির সাথে মিশে যাব, থাকবে না কোনো অস্তিত্ব। বংশ, উঁচু নিচু এসবই মানুষের তৈরি, আম্মা। আমি ক্লান্ত হয়ে গেছি এই আভিজাত্যপূর্ণ জীবনে। আমার চোখ বন্ধ হলেই মনে পড়ে রাজবংশীয়দের বর্বরতার কথা। আপনি কি মরহুম সুলতান জালালউদ্দিনের কথা ভুলে গেলেন? কি হয়েছিল তার শেষ পরিণতি? তিনি ক্ষমতা, দশখ্যাতির জন্য আব্বাকে মেরে ফেলতে চেয়েছিলেন, অথচ দেখুন কি নির্মম হলো তার শেষ পরিণতি। আমি শাসক হতে চাই, আম্মা। আমি মানুষ হয়ে থাকতে চাই, স্বাভাবিক সাধারণ জীবন চাই। এভাবে কথা বলছো কেন? তোমার দাদাজান জালালউদ্দিন যা করেছিলেন আহমেদ তা করবে না কখনো। ও তোমাকে ভালোবাসে। আমি জানি আহমেদ আমাকে ভালোবাসে। তবে বাবার পর যখন ও সিংহাসনে বসবে তখন পরিস্থিতি কেমন হবে তা আপনি জানেন, আম্মা। কারো প্ররোচনায়, কারো কুপরামর্শে আহমেদ নিজের রক্তের ভাইকে ভুলে যাবে না, তার কি নিশ্চয়তা আছে আম্মা? আমি এই প্রাচুর্যে, এই আভিজাত্যের জীবনে ক্লান্ত, আম্মা। আমি স্বাভাবিক সাধারণ জীবন চাই, আম্মা। সেভাবেই আমি শান্তিতে থাকব। সুলতানা আয়েশা ভ্রু কুঁচকে ফেললেন। বললেন, একটা সাধারণ মেয়ের জন্য তুমি এত কিছু বললে নিজের বংশের ব্যাপারে? মেয়টা নিচু যা। মুরাদ বাজখাই কণ্ঠে বলে উঠল, আম্মা। আয়েশা বড় বড় চোখে কঠোর মুখে বললেন, ওই মেয়েটার জন্য তুমি আমার ওপর চেঁচাচ্ছ, মুরাদ? আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম, ওর সঙ্গে সম্পর্কে জড়িও না। মুরাদের চোখে এক মুহূর্তের জন্য ক্রোধে ঝলসে উঠল, কিন্তু সে নিজেকে সংযত করল। আম্মা, আমি শুধু সত্য বলেছি।
ভালোবাসা কারো অনুমতি নিয়ে আসে না। তুবেহা নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু সে নিজেও এই বিয়েতে রাজি নয়। আমি যদি তাকে বিয়ে করি, আমরা দুজনই কষ্ট পাব। সুলতানা আয়শা নিঃশব্দে বসে রইলেন। মুখের গাম্ভীর্য ভাঙেনি। মুরাদ তার কাছে এগিয়ে এসে হাত ধরল, ধীরে বলল, আমি জানি আপনি আমাকে খুশি দেখতে চান। আমি শুধু এটুকু চাই, আমার জীবনে যে আমাকে শান্তি দেয়, তাকে পাশে রাখতে। আয়েশা সুলতান চুপ। কেবল তার ঠোঁটের কোণে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এটি তার ভেতরের ঝড়কে গোপন করছে। মুরাদ সুলতানার হাতের পিঠে চুমু খেল। মুরাদ আশা করল সুলতানা আয়েশা কিছু বলবে। কিন্তু তিনি কিছু বললেন না। মুরাদ কক্ষ থেকে বেরিয়ে গেল। সুলতানা আয়েশা স্থির দৃষ্টিতে মুরাদের পেছনে দিকে তাকিয়ে রইলেন। আরজাগুস্তানের আকাশে সেদিন সন্ধ্যার রং ছিল গভীর নীল। রাজপ্রাসাদের মিনারে আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। নামাজ শেষে সুলতান জাহাঙ্গীরের কক্ষে এলো তুবেহা, পরনে রাজকীয় পোশাক, মুখে হাসি। সুলতান জাহাঙ্গীর তার অধ্যয়ন কক্ষে বসে আছেন। তুবেহাকে দেখতে পেয়ে বললেন, তুবেহা, এসো ভেতরে। তুবেহা কক্ষে প্রবেশ করে নত হয়ে সালাম জানালো। এরপর বলল, জাহাপনা, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সুলতান জাহাঙ্গীর বললেন, বল তুবেহা। তুবেহা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর বললেন, আমি শাহজাদা মুরাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু শাহমাদার মন অন্য কারো প্রতি আকৃষ্ট। আমি চাই না শাহজাদা আমাকে বিয়ে করে কষ্ট পাক। তাছাড়া আমিও নিমরাজি ছিলাম এই বিয়েতে। সব থেকে ভালো হয় যদি আমরা আমাদের সিদ্ধান্তটি বদলে ফেলি। সুলতান কিছুক্ষণ নীরব রইলেন। এরপর বললেন, তোমার কথা সত্য, তুবেহা। আমার দৃষ্টিতে ভালোবাসা কোনো অপরাধ নয়, যদি তা সৎ হয়। আমি তোমার সিদ্ধান্তে সম্মতি দিচ্ছি। রাতের প্রাসাদে আলো কম। আয়েশা সুলতানা জানালার পাশে বসে আছেন, তার চোখে একরাশ ক্লান্তি। জাহাঙ্গীর ধীরে ধীরে এগিয়ে গেলেন তার দিকে। বললেন, আয়েশা। একটু থেমে শান্ত গলায় বললেন, তুবেহা আজ এসেছিল, বিয়ের বিষয়টি নিয়ে কথা বলল। আয়েশা চমকে তাকালেন, কি বলেছে? সে বিয়েতে রাজি নয়। আর মুরাদ আগেই জানিয়েছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সেটা শুধু দুঃখই বয়ে আনবে। তাই আমি চিঠি পাঠিয়েছি, তুবেহাকে নিয়ে যাবে। আয়েশা কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, তাহলে তাই হোক। আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন মুরাদের জন্য। পরদিন সকালে, রাজপ্রাসাদের ফটক খুলে গেল। তুবেহা সুলতানা তার কাফেলায় উঠলেন। ঘোড়ার পিঠে সূর্যের আলো পড়ছে। তিনি শেষবারের মতো প্রাসাদের দিকে তাকালেন। সুলতানা আয়েশা, সুলতান জাহাঙ্গীর, শাহজাদা মুরাদ সহ আরও প্রহরীরা দাঁড়িয়ে আছে। সবাই তাকে বিদায় জানাচ্ছে। তুবেহা হেসে বিদায় জানালো। দুপুরে সুলতানা আয়েশা সেহেরিনকে ডেকে পাঠালেন। সেহেরিন এলো সাদা পোশাকে, মাথায় ওড়না, চোখে সেই পরিচিত শান্ত দৃষ্টি। সুলতানা আয়েশা বলল, কেমন আছো সেহেরিন? আলহামদুলিল্লাহ ভালো। পোশাক দুটি তৈরি হয়ে গিয়েছে সুলতানা। আপনি চাইলে আমি দেখাতে পারি। বিয়েটা হচ্ছে না, তুমি ছিলে না তাই হয়তো জানো না। সেহেরিনের মুখভঙ্গি অবিচল। বিস্ময় চেহারায় স্পষ্ট ফুটে উঠল। সুলতানা আয়েশা বললেন, তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। আল্লাহর মেহেরবানিতে আম্মা এখন হাঁটতে পারে। আলহামদুলিল্লাহ। তোমার মাকে একদিন নিয়ে এসো প্রাসাদে, আমার কিছু জরুরি কথা আছে। সেহেরিন কিছুটা অবাক হল। নিজেকে সামলে বলল, জি, যেমন আপনার ইচ্ছে সুলতানা। 2 দিন পর সেহেরিনের মা প্রাসাদে এলেন। পরনে সাদা চাদর, চোখে বয়সের ছাপ। সুলতানা আয়েশার কক্ষে সেহেরিন এবং তার মা দাঁড়িয়ে আছে। সুলতানা আয়েশা এগিয়ে এলেন, মৃদু হাসি নিয়ে। কুশলাদি। আলোচনার পর আয়েশা সুলতান বললেন, সেহেরিন প্রাসাদের অনেক দায়িত্ব সামলেছে, নিষ্ঠার সঙ্গে। পোশাক ছাড়াও রাজনৈতিক বিষয়েও সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ। সেহেরিনের মা মাথা নত করে বললেন, মেয়েটা আমার অনেক আদরের। অনেক ছোট বয়সে সংসারের হাল ধরেছে, জীবনে কোনো এক ভোসলো কাজের ফলই হলো আমার সেহেরিন। আয়েশা সুলতান এবার বললেন, আপনার সাথে দীর্ঘদিন আমার দেখা করার ইচ্ছে ছিল, তবে সুযোগ হয়ে ওঠেনি, তাই সেদিন সেহেরিনমে বললাম, আর আজ আমি আপনাকে এক প্রস্তাব দিতে চাই। সেহেরিন ও তার মা দুজনেই অবাক হয়ে তাকালেন।
আমি চাই সেহেরিন এই প্রাসাদেরই অংশ হয়ে যাক। আপনার যদি মতো থাকে তাহলে আমি সেহেরিনকে আমার পুত্রবধূ বানাতে চাই। দ্য বেলাভেড অফ আজাগস্টিন, লাস্ট পার্ট। মার্ভিন লেখনীতে। প্রাসাদের পূর্বদিকের সেই ছোট্ট কক্ষটিতে মৃদু আলো পড়ছে জানালার ফাঁক দিয়ে। সোনালি পর্দা দুলছে বাতাসে, তাতে রজনীগন্ধার হালকা সুবাস মিশে আছে। কিন্তু সেহেরিনের মনে কোনো প্রশান্তি নেই। তার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন স্পষ্ট শোনা যায়। এক একটা স্পন্দন যেন ভিতরের সমস্ত স্থিরতা ভেঙে দিচ্ছে। সে কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছে বারবার। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছে, মেঝের কারুকাজগুলো যেন তার দিশাহীন পদক্ষেপের জোরে ভেঙে যাবে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেগুলো সে রুমাল দিয়ে মুছে নিল। নিজের মনে ফিসফিস করে বলল, না, না, এমন তো হওয়ার কথা নয়। এ কি সত্যিই ঘটছে? কিভাবে সম্ভব? তার চোখে মুখে বিস্ময়, হতবুদ্ধি ভাব। একসময় সে জানালার দিকে তাকালো। বাইরে আকাশে চাঁদ আধো আলো ছড়াচ্ছে, যেন সেও এই সংবাদে বিস্মিত। সেহেরিনের চোখে সেই আলো প্রতিফলিত হলো বিস্ময় আর ভয় মেশানো এক অদ্ভুত দীপ্তি। তার মনে পড়ছে মুহূর্ত কয়েক আগে সুলতানা আয়শার সেই কথা, আমি চাই সেহেরিন এই প্রাসাদেরই অংশ হয়ে যাক। শব্দগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। সে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি এমন হতে পারে? তার বুকের ভেতর এক অচেনা আলোড়ন, কখনো ভয়, কখনো আশ্চর্য, কি অদ্ভুত এ অনুভূতি! সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাছে নিজের মুখের দিকে তাকালো, কিছুক্ষণ সেদিকেই চেয়ে থাকল। তার জীবনে সে কখনো সাধ্যের বাহিরের কোনো কিছু স্বপ্নেও ভাবেনি। সে সবসময় যুক্তি দিয়ে চিন্তা করে এসেছে, এখনো নিজেকেই বোঝাতে চাইছে, না, এটা শুধুই স্বপ্ন। কিন্তু স্বপ্ন হলে কেন বাতাস এত ভারী? কেন হৃদয়ের স্পন্দন এত বাস্তব? বাইরে মোমবাতির আলো নিভে আসছে, প্রাসাদের বারান্দায় দূরের আজানের ধ্বনি ভেসে আসছে, হায়া আলাল ফালাহ। জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে মেঝের কারুকাজে। সেহেরিন সেই আলোয় দাঁড়িয়ে, মুখে অস্থির এক ভাব। সে ধীরে ধীরে করে এসে নামাজে বসল। নামাজ শেষে রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়ে নিল। হাত তুলে মোনাজাতে মগ্ন হল সে। নরম কণ্ঠে বলল, ইয়া আল্লাহ, আপনি তো অন্তর্যামী। আপনি জানেন আমার হৃদয় কি আছে। যদি এই পথ আমার জীবনে কল্যাণ বয়ে আনে, তবেই তা বাস্তব রূপ নিক। যদি এতে অমঙ্গল থাকে, তবে তা যেন আমার ভাগ্যে না আসে। কণ্ঠ ভারী হয়ে আসে। অশ্রু গড়িয়ে পড়ে গালে, তবুও বলে, ইয়া আল্লাহ, সেদিন বাজারে ঘোড়ায় চড়া যে মানুষটিকে দেখেছিলাম, কেন তার দিকে তাকিয়ে আমার হৃদয় কেঁপে উঠেছিল জানি না। আমি নিজেকে সংযত রেখেছি, আপনার ভয়েই রেখেছি। আমি জানি না এই অনুভূতির নাম কি, জানি না এটি কোথা থেকে এলো। আপনি জানেন, আপনি বোঝেন। আমার এই তুচ্ছ জীবনটাও আপনারই দান। শব্দ হারিয়ে ফেলল সেহেরিন। কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে ধীরে ধীরে বলল, আমিন। সে জায়নামাজ ভাঁজ করে রেখে দাঁড়িয়েছে, এমন সময় দরজার হালকা করাত শব্দ। পেছনে ফিরে দেখল, তার মা দাঁড়িয়ে আছেন, মুখে স্নিগ্ধ হাসি। কি করছিলি, মা? নামাজ পড়ছিলাম। মা হেসে বললেন, সুলতানা আয়শা খুব উদার মনের মানুষ। ভেতরে অহংকার নেই। সেহেরিন নিচু স্বরে বলল, আম্মা, আমরা কারো মনের ভেতর কি আছে, তা জানি না। হ্যাঁ, ঠিক বলেছ। তবে না জেনে কাউকে খারাপও বলা ঠিক নয়, তাই না? সেহেরিন চোখ নামিয়ে বলল, আমার ভয় করছে মা। ভয় কেন, মা? তুমি তো সাহসী। তুমি আমার গর্ব। তার মা সেহেরিনের কাঁধে হাত রাখলেন। কণ্ঠে আবেগ, চোখে স্নেহের স্রোত, আমি জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি জানো, তোমার জন্মের সময় তুষারপাত হচ্ছিল। সেই বছর তোমার বাবা প্রচুর লাভ করেছিলেন ব্যবসায়। আমি এখনো মনে করি, সেই দিনটা ছিল আমাদের জীবনের আশীর্বাদের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান হয় সে ঘরে আল্লাহর বরকত থাকে। আমরা ভেবেছিলাম, অভাবের সংসারে একজন নতুন সদস্য এলে কষ্টই বাড়বে। কিন্তু আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। তাই ভয় পেও না মা, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার বাবা বেঁচে থাকলে তিনিও এ কথাই বলতেন। সেহেরিন চুপচাপ বসে রইল।
চোখে অশ্রু টলমল করছে। তার ভেতরে শান্তি, আবার সেই শান্তির নিচে চাপা এক আলোড়ন। 1 সপ্তাহ পর সুলতানা আয়েশা সেহেরিনকে ডেকে পাঠালেন। তার মুখে গাম্ভীর্য, কঠোরতা। সেহেরিন কক্ষে প্রবেশ করে সালাম দিল। সুলতানা আয়েশা বললেন, সময়ের কারণে তোমার সাথে কথা বলা হয়ে ওঠে না। আমি জানতে চাচ্ছিলাম এই বিয়েতে তোমার কোনো অমত আছে? সেহেরিন মাথা নিচু করে বলল, না, আমার কোনো অমত নেই, সুলতানা। আয়েশা সুলতানা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সেহেরিনের দিকে। মেয়েটির মধ্যে বিনয়, মাধুর্য, সৌন্দর্য কোনো কিছুরই কমতি নেই। চেহারার দিকে তাকালে কেমন যেন প্রশান্তি অনুভব হয়। তিনি সংক্ষিপ্ত করে বললেন, ভালো। থেমে আবারও বললেন, আল্লাহ যেন তোমাদের কল্যাণ দান করেন। কক্ষ থেকে বেরিয়ে সেহেরিন ধীরে ধীরে বারান্দায় হাঁটছিল। প্রাসাদের দেয়ালে বাতাসে দুলছে রেশমি পর্দা। সেহেরিন আনমনে হাঁটছিল, ঠিক তখনই সে দেখতে পেল, শাহজাদা মুরাদ আসছে সোজা তার দিকেই। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সময় যেন থেমে গেল সেই দৃষ্টিতে। মুরাদের চোখ গভীর, শান্ত। সেহেরিনের বুক ধকধক করে উঠল, মুখ লাল হয়ে গেল, শ্বাস নেমে এলো ভারী হয়ে। মুরাদ কিছু না বলে সোজা হেঁটে চলে গেল। সেহেরিনও পাশ কাটিয়ে দ্রুত পা ফেলল। কিন্তু হাঁটতে হাঁটতে অনুভব করল হৃদয়ের ধুকধুকানি বেড়েই চলছে। মনে অজানা অস্থিরতা। যেন বাতাসটাও ঘন হয়ে উঠেছে, ভারী হয়ে গেছে প্রতিটি নিঃশ্বাসে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করল, জোরে জোরে হাঁটতে লাগল নিজের কক্ষের দিকে। হাঁটার গতি আরও বাড়িয়ে দিল এই নতুন অনুভূতি তাকে বেশ বিরক্ত করছে, নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত সেই দিনটি অবশেষে এসে গেল। সেহেরিন আজ নিজ কক্ষে বসে আছে, অথচ তার অন্তরের ভেতর যেন তোলপাড় সমুদ্রের ঢেউয়ের ন্যায়। বুকের ভেতর ধুকপুক আওয়াজ বেড়েই চলেছে, মন অস্থির। মুরাদের সঙ্গে এখনো একবারও সরাসরি কথা হয়নি। রাবেয়া হাতের সূক্ষ্ম নকশা আঁকা সবুজ ওড়নাটা তুলে সেহেরিনের মাথায় বিছিয়ে দিল। তার কোমল দৃষ্টি, ধীর কণ্ঠে বলল, শান্ত হও, সেহেরিন। সেহেরিন নরম স্বরে বলল, চেষ্টা করছি আমি। সেলিম বলল, তোমাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে, সেহেরিন। মনে হচ্ছে চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। আব্দুল্লাহ গলা ভারী করে যোগ করল, ঠিকই বলেছ, সেলিম। আজ সেহেরিন এই পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। কিন্তু তার কণ্ঠ কেঁপে গেল, তোমাকে আমার খুব মনে পড়বে। নীরবতা নেমে এলো কক্ষে। মুহূর্তেই সেহেরিনের চোখের কোণ ভিজে উঠল। একটা অশ্রুবিন্দু গাল বেয়ে নেমে এলো রেশমের ঘোমটার নিচে। সে তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিল, যেন তার অশ্রু কেউ দেখতে না পায়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক প্রহরী তড়িঘড়ি করে ঢুকে বলল, সেহেরিন সুলতান, সুলতানা আয়েশা আপনাকে এক্ষুনি ডেকেছেন। প্রাসাদের সুবর্ণ অন্দরমহলে কাজী সাহেব কুরআনের আয়াত পাঠ করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণের পর তার কণ্ঠে নরম সুরে দোয়া ভেসে উঠল, ইয়া আল্লাহ, তুমি এই নবদম্পতির মধ্যে ভালোবাসা, রহমত ও বরকত দান করো। সবাই একসাথে বলল, আমিন। ফিরে আসার সময় সেহেরিনের পা কাঁপছিল। ভয়ে তাকে পেয়ে বসেছিল। দরজার ওপাশে শাহজাদা মুরাদের কক্ষ। দরজা খুলতেই দাঁড়িয়েছিলেন তিনি, চাঁদের আলো সেহেরিনের মুখে পড়ে। বিপরীতে দাঁড়িয়ে থাকায় মুরাদের চেহারাটা বোঝা যায় না। হঠাৎ শব্দ করে দরজা বন্ধ হতেই নেমে এলো নীরবতা, সেজেরিনের মনে হলো সময় থেমে গেছে। মুরাদ ধীরে ধীরে এগিয়ে এলো। সেহেরিনের কাছে চেহারা স্পষ্ট হলো। সে আলতো করে সেহেরিনের হাত ধরল, মুখের কাছে তুলে নরমভাবে চুমু খেল। সেই স্পর্শে সেহেরিনের সারা শরীরে কাঁপন বয়ে গেল। ওই রাত, কিভাবে সেহেরিন বর্ণনা করবে, সে জানে না। শুধু জানে, ভয়, দ্বিধা, অস্থিরতা সব একে একে মিলিয়ে গেছে। তার স্থলে এসেছে প্রশান্তি, ভালোবাসা আর নিরাপত্তার পরম অনুভব। পরে সেহেরিন জানতে পারে মুরাদ অনেক আগেই তাকে ভালোবেসেছিল। আয়েশা সুলতানার সিদ্ধান্ত নয়, বরং মুরাদের দৃঢ় ভালোবাসাই ছিল এই বিবাহের পেছনে। সে অবাক হয়েছিল তার মতো সাধারণ একটি মেয়ের নাম শাহজাদার মনে লেখা ছিল এতদিন। সময় বয়ে যায়। সুলতান জাহাঙ্গীরের মৃত্যুর পর রাজ্য ভাগ হল। আহমেদ হল নতুন সুলতান, আর মুরাদ নিজের ইচ্ছায় রাজ্য শাসন থেকে সরে গিয়ে সেহেরিনকে নিয়ে আরজাগুস্তানের এক সবুজ উপত্যকায় নতুন জীবন শুরু করল।
সেখানে সূর্যাস্তের লাল আভা আর মসজিদের আজানের ধ্বনি মিশে যেত প্রতিদিন সন্ধ্যায়। একদিন সেহেরিন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। আকাশে লালচে আলো, শীতল বাতাস। হঠাৎ কাঁধে কারো আলতো স্পর্শ পেতেই পেছনে ঘুরে তাকিয়ে দেখল মুরাদ। তার মুখ হাসি হাসি। আমাকে ছাড়া একা একা সূর্যাস্ত দেখছ? এ কেমন নিষ্ঠুরতা! সেহেরিন অবাক হল। কিছু বলল না। ওদের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল খয়েরি রঙের একটি ঘোড়া। ঘোড়াটা সেহেরিন মুরাদের কাছ থেকে উপহার পেয়েছে। ঘোড়ার পুঠে চড়ে বলল, এ কয়দিন ধরে শিকারে যাবেন বলেও যাচ্ছেন না। নানা কাজের বাহানা দেখাচ্ছেন, এটার নাম আমি কি দিব? অবহেলা? মুরাদ হেসে তার ঘোড়ার পিঠে উঠে এলেন, সেহেরিনের পিঠ ঘেঁষে বসল। তার নিঃশ্বাস সেহেরিনের কাঁধ ছুঁয়ে গেল। মুরাদ ফিসফিস করে বলল, ওহে আমার মনের রানী, তুমি তো আমার দুনিয়ার প্রতিটি অংশে আছো। তোমাকে অবহেলা করা আমার সাধ্য নেই। এই দুঃসাহসিক কাজ করার আগেই আমার মৃত্যু হোক। বলেই এক হাতে সেহেরিনকে জড়িয়ে ধরল, আরেক হাতে রশি টেনে ধরল। ঘোড়াটি দৌড়াতে শুরু করল, বাতাসে সেহেরিনের চুল উড়ে এসে মুরাদের মুখে পড়ল। সেহেরিনের চুলের সুবাস মুরাদের কাছে মনে হলো যেন রজনীগন্ধার মৃদু ঘ্রাণে ভরা এক সন্ধ্যা। সেই সূর্যাস্তের রঙে আজও তাদের ভালোবাসার কাব্য লেখা আছে আরজাগুস্তানের বাতাসে। সমাপ্ত।